নিঃশব্দ জ্যোৎস্না রাত, আশেপাশে কিচিরমিচির শব্দ করে জোনাকি পোকারা ডাকছে। চারিদিকে হিমেল হাওয়ার গতিবেগ পরিবর্তন লাগছে। পরিবেশটা মন্দ না। রাতের আধার তার উপর আকাশে চাঁদটা যেন আজকে বেশি আলো দিচ্ছে। চাঁদের সেই লোভনীয় আলো সামনে থাকা পুকুরে পড়ছে, আর সেই আলোতে চারপাশে উজ্জ্বল হয়ে উঠছে। চাঁদের গায়ে কলঙ্ক রেখা সত্ত্বেও তার সুগন্ধি জ্যোৎস্না নিয়ে সে মানুষকে মোহিত করছে। তার আলোক রশ্মিতে কোনো কলঙ্ক নেই। চন্দ্র সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয় তার নির্মল জ্যোৎস্নাধারা। বিশ্বে আলো ছড়িয়ে দেওয়াই তার আনন্দ। পরিবেশটা মন দিয়ে অনুভব করছে, আর এক মনে একটার পর একটা সিগারেট শেষ করছে রাফি। বছরের এই একটা দিনে রাফি শহরের বাইরে মনোমুগ্ধকর জায়গায় আসে। রাফির মনে অনেক দুঃখ, কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না। কার কাছে প্রকাশ করবে? কাছের কেউ তার রাফির নেই, সবাই অনেক দূরের পথযাত্রী। রাফি বছরের এই দিনে এখানে এসে নিজের সব কষ্টের অনুভূতি ত্যাগ করে অতীতে সেই ঘটনাগুলো যেন এখনও তার সামনে ভাসছে। রাফি আরেকটা সিগারেট জ্বালায়, দুটা টান দেয়, আর বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে মিলিয়ে দেয়। ঠোঁটের কোণে আবারও সিগারেটটা লাগায়, তখন পকেটে থাকা আইফোনটা বেজে ওঠে। ছোট স্ক্রিনে বড় করে টনি নামটা লেখা। রকি নামটা দেখে বিরক্ত বোধ করে মোবাইলটা কানে লাগায়। ওপাশ থেকে নরম গলায় টনি বলতে থাকে, ভাইয়া, অনেক তো রাত হলো, চলে আসেন, নয়তো আপনার কোনো সমস্যা হয়ে যাবে। আপনার কিছু হলে কিন্তু আমি নিজেকে মাপ করতে পারবো না। হ্যাঁ, টনি, এখন বাজে মাত্র 12টা, আর এই সময়টা আমার কাছে সন্ধ্যা মনে হচ্ছে। আর এই রাফিকে কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারো নেই। আমি আমারটা ভালোই বুঝি, আমার ব্যাপারে তোর কোনো চিন্তা করতে হবে না। ওই পাশ থেকে টনির একটা দীর্ঘশ্বাসের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ হয়, আর সে বলে, ভাইয়া, আমি জানি, কিন্তু তবুও আপনি সাবধানে থাকবেন। টনির কথা শুনতে রাফির একটুও ভালো লাগছে না। ফোনটা কেটে দিয়ে রাফি সিগারেট টানতে থাকে। এখন এই মনোমুগ্ধকর রোমান্টিক পরিবেশে একটা নারী নামক সঙ্গী হলে ভালো হতো। নিজে নিজে কথাটা ভেবে রাফি হেসে ফেলে। কোন রূপবতী জেনে শুনে একটা অভাগা ছেলের সাথে জড়াবে, যার নেই কোনো মা বাবার পরিচয়? তবে একটা নামে দেশে সবাই রাফিকে চেনে, তা হলো রাফু ভাই। কিন্তু আজ পর্যন্ত সেই অন্ধকার জগতে রাফু ভাইকে কেউ দেখেনি। প্রতিটা শহরে শহরে রাফু ভাইয়ের নামে চাঁদা ওঠে, মানুষ তার নাম শুনলে ভয় পেয়ে যায়। মেয়েরা রাফু ভাইয়ের নাম বলে শিশুদের ভয়ে ঘুম পড়ায়। রাফির ছোটবেলাটা শুধু রয়েছে অন্ধকারে ঘরা চাপা কান্নার মতো। রাফির হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে, আরেকটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়। রাত যখন বাড়ছে, চাঁদের আলো যেন বাড়ছে। রাফি এখান থেকে তার R15V3 এর কাছে গিয়ে বাইকটা স্টার্ট দেয়। জায়গাটা জঙ্গলের পাশে। রাফির বাইকটা জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে। হঠাৎ পেছনের একটা ডাল ভাঙার শব্দ শুনে বাইকটা হালকা স্লো করে। আর কোনো শব্দ পায় না রাফি, তাই বাইকটা জোরে টান দেয়। কিন্তু কিছুক্ষণ পরই মেহলি কণ্ঠে জোরে চিৎকার শুনে রাফি বাইকটা থামায়। আবারও একটা চিৎকারের আওয়াজে রাফির বুকের ভিতর সাহস নিয়ে এগিয়ে যায় আওয়াজটার অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পর ঝোপের আড়াল থেকে কিছু লোকের কথোপকথন শুনতে পায় রাফি। পেছন থেকে পিস্তলটা বের করে হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। একটা কথা শুনে রাফি দাঁড়িয়ে যায় আর লোকগুলোর কথা শুনতে থাকে। ভাই, মেয়েটা তো অনেক বেশি চিল্লাচ্ছে, কি করব এটাকে? হাহাহা, ঘুমের ঔষধ খেলে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন ভাবে ঘুমের একে একটা ঔষধ দিয়ে দে। ভাই, এখানে ঘুমের ওষুধ পাবো কোথায়? আরে বোকা, ঘুমের ঔষধ মানে পিস্তলের বুলেট। আগে আমাদের কাজ শেষ করি, তারপর একটা বুলেট খরচ করে মেয়েটাকে ফেলে চলে যাব। রাকিবের কথাগুলো নুসরাত নামের মেয়েটা ভয় পেয়ে যায়। সকালের দিকে বন্ধুদের সাথে ঘুরতে এসে নুসরাত রাস্তা হারিয়ে ফেলে, আর এই ছেলেগুলো তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। এতক্ষণ নুসরাত জ্ঞানহীন অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে এমন খারাপ অবস্থায় দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। নুসরাত ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যানের একমাত্র মেয়ে। নুসরাতের বাবা তাকে অনেক ভালোবাসে, তাই তিনি নুসরাতের সকল প্রকার আবদার পূরণ করার চেষ্টা করে। আজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না করেছে, তাই তার বাবা নুসরাতকে অনুমতি দিয়ে দেয়। ঘুরতে এসে এমন বিপদে পূর্বে বুঝতে পারেনি নুসরাত। এমন আধার রাতে আবারও অবিচ্ছিন্ন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে চারটা ছেলে নুসরাতের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আজই তার পৃথিবীর শেষ দিন। এটা ভাবতে নুসরাতের অজস্র ভয় মনের ভিতর দানা বাঁধে। নুসরাত সব আশা ছেড়ে দিয়ে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে আসে। সে জানে এই গহীন অন্ধকার জঙ্গলে তাকে রক্ষা বা বাঁচানোর জন্য কেউ নেই।
হঠাৎ একটা ছেলে এসে নুসরাত শরীরে হাত দেয়। নুসরাত কেঁপে ওঠে। জীবনের এই প্রথম কোনো ছেলে খারাপভাবে হাত দেওয়ার চেষ্টা করছে তার শরীরে। অহেতুক ছেলেগুলোকে আটকানোর কোনো মানেই হয় না। নুসরাত জানে বাধা দিলেও কোনো কাজ হবে না, তাই সে আর কোনো জোরাজুরি করে না। আরেকটা ছেলে নুসরাতের শরীরে স্পর্শ করতে যাবে, তখনই পেছন থেকে কেউ মোটা একটা শক্ত গাছের ডাল নিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে তার হাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। হঠাৎ এরকম একটা আগন্তুকের আগমন বুঝতে পারে না কেউ। তাদের যেন বিশ্বাস হচ্ছে না এই গভীর রাতে অন্ধকারে এই জঙ্গলে কেউ নুসরাতকে বাঁচাতে আসবে। নুসরাত আগুনটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে হাতে শক্ত একটা গাছের ডাল, পরনে ছেঁড়া জিন্স, ব্ল্যাক কালারের জ্যাকেট, মুখে জোগাড়ের মাস্ক পরা, যার কারণে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। নুসরাত আগুনটাকে দেখে বাঁচার একটু আশা করে যদি ভাগ্য সায় দেয়। এবার রাকিব বলতে থাকে, এই কে রে তুই? এত রাতে এমন অন্ধকারে জঙ্গলে কি করছিস তুই? এই প্রশ্ন তো আমার। তোরা 4টা ছেলে একটা মেয়ে এত রাতে কি করিস এখানে? আমরা যাই করি না কেন, এটা জিজ্ঞেস করার তুই কে? যদি জান নিয়ে বাসায় যেতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমি বাসা থেকে বের হওয়ার আগে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বের হই। মৃত্যু ব্যাপার না। জীবনের আত্মপ্রকাশ এবং অস্তিত্বের বিকাশ তার চঞ্চল গতির মাধ্যমে বহমান। মানব জীবন সংগ্রামমুখী। জীবনের বাঁকে বাঁকে রয়েছে মরণগলি। এই জীবন থেকে পালানোর মানেই জীবনের ব্যর্থতা ডেকে আনা। জন্ম মৃত্যু দুহে মিলেই জীবনের খেলা, কিন্তু মৃত্যুর বিভীষিকা, নৈরাশ্যের গ্রাস, তামাশাকে জয় করে আলোকিত আনন্দ খেয়ে রচনাই জীবনের ধর্ম। তুই তোর মরার সেকেন্ড গুনতে শুরু কর। এই তোরা যা, ছেলেটাকে শেষ করে দিয়ে আয়। শূন্য হাতে দুটো ছেলে আগন্তুকটার দিকে এগিয়ে আসে। আগন্তুকটা মুচকি এসে পেছন থেকে M500 বের করে পরপর দুইটা গুলি চালায়। বুলেট দুইটা দিয়ে ছেলে দুটার কপালে লাগে। নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে দুইটা। কপাল থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। আগন্তুকটা হালকা নিচু হয়ে বসে পিস্তলের কিছু অংশে রক্ত লাগিয়ে নাকে শুকতে থাকে। রক্তটা যেন তার অনেক প্রিয়। আগন্তুকের আমার ডেভিল মার্কার রূপ দেখে ভয় পেয়ে যায় রাকিবের প্যান্টের পকেট থেকে ছোট একটা ছুরি বের করে সে হাতে নেয়। নুসরাতের পাশেই দাঁড়ানো ছিল, যার কারণে রাকিব বাম হাত দিয়ে তাকে কাছে টেনে গলায় ছুরিটা রাখে। রাকিব ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে তার সামনে মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে। নিজের জীবনে বাঁচানোর জন্য নুসরাতকে রাকিব ব্যবহার করছে। যদি তার জীবনটা বেঁচে যায়, নুসরাত এখন একটু ভয় পাচ্ছে না, কারণ আগন্তুকটা দেখে নিজের বিশ্বাস ফিরে পেয়েছে। রাকিব কাঁপা কাঁপা গলায় জোরে জোরে বলতে থাকে, দেখ, তুই পিস্তলটা হাত থেকে নিচে ফেলে দে, নয়তো এই মেয়েটাকে আমি মেরে দিব। মেরে দে মেয়েটাকে, তাতে আমি কি করব? মেয়েটা তো আমার কিছু হয় না, তাহলে আমি কেন তাকে বাঁচাবো? আমার কাছে মানুষের রক্তের ঘ্রাণ বেশি পছন্দ। মানুষ খুন করাটা আমার পেশা, আর রক্তের ঘ্রাণটা আমার নেশা। তুই মেয়েটাকে না মারলেও আমি আমার পিস্তল দিয়ে তোদের দুটোকে মেরে দিব। রাকিব জোরে জোরে চিৎকার করতে বলে, এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর সামনে একটা মেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আর তুই তাকে বাঁচাবি না? কেমন মানুষ তুই? আমি এখন ছুরিটা চালিয়ে দেব কিন্তু। তোদের প্রথমেই বলেছিলাম মেয়েটাকে আমি চিনি না, তাহলে আমি কেন তাকে সাহায্য করব? তুই ছুরিটা চালিয়ে দে। রাকিব ছুরিটা নুসরাতের গলায় যত কাছে নিচ্ছে তত তার ঘামের পরিমাণ বেড়ে যাচ্ছে। হিমেল বাতাসে পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু হঠাৎ পেছন থেকে নুসরাতের এমন কথা শুনে আগন্তুকটা পিছনে তাকিয়ে শব্দ করে হেসে বলে, কর্তব্য পালনের মধ্যেই মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিচয় প্রকাশ পায়। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যেই কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বজগতের কিছু দায়দায়িত্ব সম্পূর্ণের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যতদিন পৃথিবীতে অবস্থান করবে ততদিন তার কর্তব্য পালন করে যেতে হবে। কর্তব্যর কাছে ভাই বন্ধু কেহই নেই। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, যদি আরেকটা উপকার করে দিতেন। জি অবশ্যই, বলেন আর কি উপকার করতে পারি আপনার জন্য? আসলে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম। রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে আসি আমি। তখনই সেই ছেলেগুলো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে আসে। আপনি যদি আমাকে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। আগন্তুকটা নুসরাতকে নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা, পাশ দিয়ে চলছে হাওয়া। এমন নিশি রাতে দুইটা যুবক যুবতী একই বাইকে বসে আছে। কিছুক্ষণ আগে যাদের দেখা, কিন্তু এখন মনে হচ্ছে তারা দুজন দুজনকে কত আগে থেকে চিনে। সকাল 8টা। রাফির ঘুম ভাঙে। কাল রাতে ভালো করে ঘুমাতে পারেনি রাফি।
এখন সকালটায় টনি এসে রাফির ঘুমটা ভাঙিয়ে দেয়। বাসাটা অনেক পুরনো, কিন্তু ভেতর থেকে দেখলে মনে হয় না বাড়িটা এত পুরনো। দোতলায় এই বাসাতে রাফি, টনি আর কিছু কাজের লোক থাকে। নাস্তা করার জন্য রাফি নিচে যেয়ে দেখে টনি আর কাজের লোকরা টেবিলে খাবার সাজিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এটা তাদের প্রতিদিনের নিয়ম। রাফি সম্মান দেখানো সবার প্রতি দাঁড়িয়ে থাকা। রাফি মুচকি এসে চেয়ার টান দিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রাফি লক্ষ্য করে যে টনি এক মনে চেয়ে আছে তার দিকে, আর কিছু বলার অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পেরে রাফি নিচে থেকেই বলে ওঠে, কি রে টনি, আমার দিকে এরকম করে চেয়ে আসিস কেন? মনে হচ্ছে কিছু বলতে চাস আমাকে। আসলে ভাই, আপনি তো জানেন আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার অনুমতি ছাড়া কি আমি আপনাকে বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। বলে ফেল, কি বলবি? তবে যেটা বলিস না কেন সেটা যেন খারাপ কিছু না হয়। ভাই, আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ছদ্মবেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, এটার কি দরকার ছিল? আপনার অযথা কষ্ট করবেন কেন? আমি না হয় ছদ্মবেশ নিয়ে ভর্তি হই। রাফি কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা আগে থেকেই সাজানো হয়ে থাকে। আমি চাই না আমার পরিচয় কেউ জানুক, তাই ছদ্মবেশ নিয়ে আজই ভার্সিটিতে যাব আমি। সব কিছু ব্যবস্থা কর। রাফির খাওয়া প্রায় শেষ। টেবিল থেকে উঠে দাঁড়ায়, আর সে সামনের সোফার ওপর থাকা সিগারেটের প্যাকেট আর লাইটারের নিয়ে উপরে উঠতে উঠতে সিগারেট চালায়। সিগারেটটা নিয়ে তার রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায়। এখন থেকে শহরটা প্রায় বেশ ভালোই বোঝা যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে মিলিয়ে দেয় আকাশপানে। আজ যেন রোদ্রের তাপটা একটু বেশি। ভোর থেকে সূর্যটা একটু বেশি চেতে আছে। সেই রোদ্রের ঝকমকো কিরণের অসহ্যকর তাপে রাফির শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সেই ঘাড়মাট্টা শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছে রাফি। গুটি গুটি পায়ে গেট দিয়ে প্রবেশ করে ভার্সিটির নতুন একটা ছেলে, যার নাম রাফি। পরনে তার সাদা কালারের ফুল হাতার একটা শার্ট, বুকের বোতাম লাগানো, চকলেট কালারের ঢিলাঢালা একটা প্যান্ট, আর পায়ে একজোড়া কম দামি চটি। চোখে মোটা ফ্রেমে স্টুডেন্ট চশমা, মাথা ভর্তি লম্বা কালো চুলগুলো পাশ কাটিং করে শীতে করা, মুখটা শ্যামলা বর্ণের উজ্জ্বল। চশমা পরার কারণে রাফিকে কেমন যেন বোকা বোকা লাগছে। কম বেশি অনেক স্টুডেন্ট নতুন এই ছেলের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে এই ছেলে বছরের মধ্যে দিকে এসেছে ভার্সিটিতে। আগে কখনো এমন বোকা ছেলে ক্যাম্পাসে আবির্ভাব হয়নি। সবার কাছে রাফিকে হাস্যকর মনে হচ্ছে। রাফি আশেপাশে তাকায়। ভার্সিটির বিশাল মাঠটা জুড়ে রয়েছে সবুজ রঙের সমাবেশ। মাঠের কোথাও কোথাও বসে আছে কিছু যুবক যুবতী, যারা নিজেদের প্রেম আলাপ নিয়ে ব্যস্ত, আর কিছু স্টুডেন্ট তাদের অহেতুক কথোপকথন নিয়ে ব্যস্ত। এই শহরের সবাই ব্যস্ততা বিরাজমান। কেউ ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘুরে বেড়ায় শহরে। এক মুঠো ভাতের আশায় অপেক্ষা করে প্রহর গুনতে শুরু হয় তাদের। কিন্তু এই শহর কি দেয়? তাদের শূন্য হাতে ফিরিয়ে দেয় তাদের। যাদের বুড়ি বুড়ি টাকা আছে, ক্ষমতা আছে, তারাই তার পেছনে পড়ে আছে। রাফি আরেকটু সামনে এগিয়ে যায়। কিছু ছেলে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে, আর সামনে দিক দিয়ে যে মেয়েগুলো যাচ্ছে তাদের মুখের ওপর ভেতর থেকে ছাড়া সেই বিষাক্ত ধোঁয়াগুলো নিক্ষেপ করছে। রাফি তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই বাইকের ওপর বসা আরাফ নামের ছেলেটা রাফিকে ডাক দেয়। রাফি পেছন ফিরে দাঁতগুলো বের করে বোকার মতো একটা হাসি দিয়ে ছেলেগুলোর সামনে যেয়ে দাঁড়ায়। ছেলেগুলো রাফির দিকে মজা দৃষ্টিতে তাকিয়ে বলে, কিরে, নাম কি তোর? জি রাফু। না, রাফি আমার নাম। রাফির নামটা ঠিক আছে, কিন্তু রাফু উচ্চারণ করিস কেন? রাফু ভাইকে চিনিস তুই? না না, আমি কোনো রাফু ভাইকে চিনি না। কে রাফু ভাই? তুই এমন করে আটকে আটকে কথা বলছিস কেন? মনে হয় রাফু ভাইয়ের নাম শুনে ভয় পেয়ে গেছিস। এই শহরে এমন কেউ নেই যে রাফু ভাইকে চেনে নি। ছোট থেকে বড় সবার জন্য রাফুর নামটা আতঙ্ক প্রতীক। ভাই, আমি সত্যি বলছি, আমি কোনো রাফু নামক কাউকে চিনি না। যদি আপনি দয়া করে রাফু ভাইয়ের একটা ছবি দেখাতেন তাহলে হয়তো ভালো করে চিনতে পারতাম। এই দেখ সবাই কি বলে, এই ছেলে নাকি রাফু ভাইকে দেখবে। শালা রাফু ভাইকে চিনতে ছবি দরকার পড়ে না, তার নামটা যথেষ্ট। আর তুই বলছিস রাফু ভাইকে দেখবি? ভাই, আপনিও কি রাফু ভাইকে দেখেননি? মাদারের বাচ্চা, কতক্ষণ ধরে বলবো রাফু ভাইকে কেউ কখনো নিজের চোখে দেখেনি। উনি এমন একজন লোক যার সামনে 100 জন মানুষ মারা কোনো ব্যাপার না। তার কথা এমপি মন্ত্রী সবাই উঠে বসে। আচ্ছা, রাফু ভাই যদি আপনার সামনে আসে কখনো, তখন কি আপনি তাকে চিনতে পারবেন? এমন বোকা বোকা প্রশ্ন করিস কেন? রাফু ভাই আমার সামনে হয়তো আসবে কেন? আর আসলেও আমি চিনতে পারবো। তার ভয়ঙ্কর আগমন, পরনে তাকে কালো রকস্টারের ড্রেস, মুখে বুটের মাস্ক, মধ্য দিয়ে কাটা যেটা দিয়ে বাইক সিগারেট টানে। আরাফের কথা শুনে রাফি মুচকি হেসে বলে,
ভাই বর্ণনা শুনে মনে হলো উনি ভয়ঙ্কর একটা মানুষ। আর আমার মনে হয় রাবু ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেছে, সেটাও আবার আপনার অনেক কাছ থেকে, আপনার অজান্তেই হয়ে গেছে। তুই যে বড় একটা বোকা সেটার প্রমাণ দিলি। রাবু ভাই আমার সামনে এসেছে আর আমি নিজে জানি না? তুই সেটা ভালোই জানিস। এই রিফাত, একটা সিগারেট জ্বালিয়ে রাফির কাছে দে। ভাই আমি তো সিগারেট খাই না, আমার সিগারেটের ধোঁয়াগুলো সহ্য হয় না। তুই দেখি অনেক বোকা। ভার্সিটিতে পড়িস, এখনো সিগারেট টানতে পারিস না? তোকে ভার্সিটিতে নতুন দেখছি। কোন ইয়ারে পড়িস? রাফি মাথাটা নিচু করে আস্তে আস্তে জবাব দেয়। ভাই আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি। তুই তো তাহলে আমাদের সবার জুনিয়র। এখন থেকে প্রতিদিন আমাদের সাথে দেখা হলে সালাম দেবে। আর তুই হয়তো আমার পরিচয় ভালো করে জানিস না। কিছুদিন নিয়মিত ভার্সিটিতে থাক, তাহলে এমনিতেই বুঝে যাবি আমি কে। রাফি মাথাটা নাড়ায়, যার মানে সে তাদের সম্মান করবে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। যেখানে ভালো মানুষের আনাগোনা বেশি, সেখানে খারাপ লোক তো কিছু থাকবে। জীবনটা খুব একঘেয়েমি লাগে। কখনো কি এমনটা মনে হয়েছে যে কে নষ্ট করেছে নিজের জীবনটা? কিংবা মাঝে মাঝে বিষণ্ণতায় নিজের জীবনের প্রতি বিরক্ত চলে আসে? এমন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে আসে। মাঝে মাঝে সবকিছু খুব অর্থহীন মনে হয়। নিজের জীবনটাকে বদলে ফেলা যায় নিজের জীবনটাকে বদলে নিয়ে নতুনভাবে জীবনের অর্থ খুঁজে নিতে নিজের কাছে কিছু প্রশ্ন। কি অবাক বিষয়! অবাক হলেও সত্যি যে নিজেকে কিছু বিশেষ প্রশ্ন করে নিজের মনে মনে উত্তর পাওয়া যায়। নিজের মনের কাছে এই প্রশ্নগুলো করলে সত্যিই জীবনটা বদলে যায় এবং জীবনটাকে অনেক বেশি অর্থবহ মনে হয়। রাফি তার জীবনের থেকে অনেক কিছু শিখেছে। আজ এটা তার নতুন একটা অনুভূতির সৃষ্টি। শোষিতার হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। রাফি নিজের পরিচয় গোপন রেখে আজ তা বুঝতে পারছে। রাফি নিজের শত্রুকে খুব কাছ থেকে জানে। সে এটা সব সময় চিন্তা করে শত্রুকে ক্ষমা করে দাও, কারণ তুমি বড় মনের মানুষ, তাই নয় কারণ শত্রুদের নিয়ে ভাববে। তুমি অতটা পিছিয়ে পড়া মানুষ তো নও। রাফি ক্লাসের দিকে রওনা দেয়। দ্বিতীয় বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টটা বেশ সুন্দর আর বড়। এখনো ক্লাসে কখনো কোনো শিক্ষক প্রবেশ করেনি। রাফি ক্লাসে প্রবেশ করে, সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ সবাই বুঝে গেছে রাফি নামের এই বোকা ছেলেটা এই ক্লাসের স্টুডেন্ট। রাফি বুঝতে পারছে না কোথায় যেয়ে বসবে, কারণ কম বেশি সবাই ধনী পরিবারের সন্তান। রাফি যে একটা ছেলের পাশে বসে। গা ঘেঁষে বসবে না। পাশে বসে ছেলেটি চিৎকার করে উঠল। রাফি চমকে উঠে তাকালো তার দিকে। অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে রাফি। কেন যেন গা ঘেঁষে বসতে পারে না। রাফির দিকে তাকিয়ে থাকা বলতে থাকে, এই ছেলে, রাফি না কি যেন নাম তোমার? তুমি আমার পাশে এসে বসেছো কেন? পিছনে তো আরো সিট আছে, ওইগুলোতে যে বসো। ভাইয়া আমি আপনার পাশে বসলে কি সমস্যা হয়? আর সামনে সিট থাকতে আমি পিছনে গিয়ে বসবো কেন? তুমি দেখছি অনেক বোকা, কিছু বোঝো না। আর তোমাকে দেখে বোকা বোকাই মনে হয়। তুমি আমার পাশে বসলে আমাকেও বোকা বোকা লাগবে। তোমার সাথে আমার কি যায় দেখো একবার। ভাইয়া আমি তো নতুন, আপনার পাশে বসি। বসতে পারো একটা শর্তে, তুমি আরো দূরে যে বসো, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। রাফি মাথা নাড়ায়। সে বসে বসে চিন্তা করছে পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারো থাকে না। জীবন তো বহমান নদী, থেমে থাকে না। অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না। আশাগুলো পড়ে থাকে শুধু স্মৃতি হয়ে। জীবনের অনেক কিছু যায় হারিয়ে। রাফি তার অতীত নিয়ে বেশ গভীরভাবে চিন্তা করে। জীবন আসে, জীবন ভাসে অজানা স্রোতে, তবুও জীবন এগিয়ে চলে আশার লক্ষ্য গুণপথে। রাফি তার অতীতকে নিয়ে ভাবে, কিন্তু ভবিষ্যৎকে ঠিকই সুন্দর করার চিন্তা করে। জীবনের কোনো এক সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে, যেটা রাফি পিছনের দিনগুলোতে ফেস করেনি। এখন তার সামনে সেই ভয়ঙ্কর অতীত ভেসে ওঠে। রাফি এগুলো চিন্তা করছিল, তখনই ক্লাসে দরজায় কড়া নাড়ে সাইফুল স্যার। খুবই সাহিত্যপ্রেমিক তিনি, পড়ান কম কিন্তু সাহিত্যের গল্প বলেন বেশি। স্যারের পরনে একটা ফুল হাতা সাদা কালারের শার্ট, কালো প্যান্ট, চোখে পাওয়ার চশমা, ক্লিন শেভ করা মুখ, কিন্তু নাকের নিচে বড় এজ কাটা গোফের জন্য তাকে বেশ মানিয়েছে। সাইফুল স্যার চেয়ার টেনে বসে পড়ে। তিনি কিছু একটা ভেবে বলে, আজ তোমাদের আমি একটা নতুন গল্প শোনাবো, সবাই প্রস্তুত হও।
সকল স্টুডেন্ট নিজের গুছিয়ে স্যারের দিকে মন দেয়। রাফিও তার মধ্যে একজন। স্যার এবার বলতে শুরু করে। তাকিয়ে দেখি কালো ও রোগামতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটাকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে সরে তাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর তার শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। অনেকদিন পর নানার বাড়িতে যাচ্ছি। বিভিন্ন সমস্যার কারণে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি। এবার একটা বড় ধরনের ছুটি পাওয়ার ফলে রওনা দিলাম। বাড়িতে নানা নানি আর দূর সম্পর্কের দুইজন মামাতো ভাই ছাড়া কেউ থাকে না। আগে অনেক লোকজন থাকতো, আমরাও বিভিন্ন সময় সেখানে চলে যেতাম। সেসব স্মৃতি মাঝে মাঝে উকি দিয়ে যাই। কত মজাই না করতাম। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বলল। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, আপনাকে ওই বাড়িতে দুই একবার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম করিমউদ্দিন ভূঁইয়া না? জি। আপনি আমার নানাকে চিনেন? আগে প্রায় সময় ওই বাড়িতে যেতাম, এখন আর যা হয় না। মনে মনে ভাবলাম, বাড়িতে তখন অনেক লোকই তো আসতো, সবাইকে তো আর চেনা সম্ভব না। ওদের মধ্যে কেউ একজন হবে আর কি। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম সাগির। আপনাদের নানাদের পাশের গ্রামে থাকতাম। থাকতাম মানে? এখন আর থাকেন না? না। বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসলো। আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম। না, কিন্তু হঠাৎ এইগুলো জিজ্ঞেস করছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়িতে সামনের বাসঝাড়টার কথা শুনেন নাই। না, ওই বাসঝাড়ের আবার কি হইল? কিছুটা অবাক হলাম। আছে, ওইটার সম্পর্কে বিরাট এক কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করা শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামে এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে। এগুলো বিশ্বাস করার কোনো মানে হয় না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, বলি তাহলে। এই কাহিনীটা ঘটেছে আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমাদের গ্রামের এক বাড়িতে 16 বছর বয়সী একজন যুবতী মেয়ে থাকতো। বাড়িতে তার সাথে তার বাবা মা আর ছোট্ট একটা ভাই থাকতো। মেয়েটি দেখতে বেশ সুন্দর ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের বগাটে ছেলেরা তাকে বিরক্ত করতো। একবার অন্য গ্রাম থেকে আসা এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু মেয়েটা তার প্রস্তাবে ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করতো। একবার ওই ছেলেটা দলবল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই বাসঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরের দিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেব ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের ঘরবাড়ি ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকলো। তখন থেকে গ্রামের লোকজন বলাবলি করতে থাকে ওই বাস ঝাড়ে নাকি সময় একটা মেয়ে একা বসে কাঁদতে দেখা যায় এবং যুবক ছেলে দেখলেই ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটাই খুব একটা বেশি দরকার না হলে ব্যবহার করে না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গায় দিয়ে চলতে নিষেধ করতো, কিন্তু আমি এসব বিষয়ে খুব একটা পাত্তা দিতাম না। এইগুলোকে গুজব বলে মনে করতাম। তারপরে ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। কথাগুলো বলে সাইফুল স্যার। ওনাকে দেখে মনে হচ্ছে বেশ হাঁপিয়ে উঠেছেন, বয়স বেড়েছে। এখন বেশি কথা বললে নিজের কাছে কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে। সবার দিকে চেয়ে দেখে সব স্টুডেন্ট অন্যদিকে আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার মুস্কি এসে বলে, গল্পটা এখন শেষ হয়নি। আজ আমি হাঁপিয়ে উঠেছি, কালকে পরেরটুকু বলবো। কথাটা বলে তিনি আর থামেন না, বেরিয়ে যান নিজের গন্তব্যে। সকাল থেকেই ছিল সূর্যের প্রচণ্ড তেজ। দুপুরবেলা মাটিতে পা ফেলা যাচ্ছিল না। বাইরে তাকালে যেন চোখ ঝলসে যেতে চেয়েছিল। বিকালের দিকে আকাশে হালকা কালো মেঘ জমতে শুরু করলো। সবাই বলাবলি করতে লাগলো, এবার বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টির জন্য প্রতীক্ষার অবসান আর হয় না। আবার আকাশ থেকে সরেও যায় না মেঘ। কি হবে? বৃষ্টি কি হবে? রাত বাজে 10টা। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। রিমঝিম রিমঝিম বৃষ্টির এক একটা শব্দে মন আচ্ছন্ন হয়ে যায়। গাছের শাখায় বাতাসের ঝাপটা কানে বাজে। রাফি কালো কালারের রেইনকোটটা পরে বাইকের চাবি হাতে নেয়। 2 কদম এগিয়ে সামনের দিকে গেলে টনির সাথে দেখা হয় রাফির।
টনিও কালো কালারের একটা রেনকোট পরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিল দাঁড়িয়ে। রাফি ছোট্ট ছোট চোখ করে টনির দিকে তাকিয়ে বলে, টনি, এখানে রেড কোট পরে দাঁড়িয়ে আছিস কেন? মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিস। ভাই আজকের রাতের মিশনের জন্য রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছি, চলেন ভাই। আজকে আমি একাই মিশনে বের হব, কারো আশা লাগবে না। রেড কোট খুলে রেস্ট কর। ভাই আমি অন্ততপক্ষে আপনার সাথে চাই, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে। রাফি তার বাম হাতটা হালকা উঁচু করে বলে, টনি, আমি বেশি কথা পছন্দ করি না। আমি জানি আমার কিছু হবে না, তবে শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহর মতো একদিন বেঁচে থাকাও ভালো। রাফি কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়। টনিকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে ব্ল্যাক কালারের বাইকে যেয়ে বসে রাফি। গন্তব্য এখন শহরে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকের উদ্দেশ্য। ওসমান, শরীফ, রাব্বি ঢাকার টপ মাফিয়া সালমানের অতি কাছের লোক। যত ধরনের মামলা আছে সবগুলো তাদের নামেই করা, কিন্তু সালমানের ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারে না। প্রতিদিন ওরা তিনজন মদ জুয়া খেলার জন্য পাশের বড় লোক একটা ক্যাসিনোতে যায়। আজকে মনে হয় বেশি মদ খেয়ে ফেলেছে, তাই হেলে দুলে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, তাই ওরা তিনজন একটু জোরেই গতিতে পা চালায়। হঠাৎ তারা দেখতে পায় রাস্তার মাঝে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে কোনো এক অচেনা আগন্তুক। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা পছন্দ করে ওসমান। ওসমান একটু এগিয়ে যায় আগন্তুকের দিকে। ওসমানের শরীরটা কাক ভেজা, মুখে কালো কালারের স্টাইলিশ করা দাড়ি, টুপটুপ করে পানি ঝরছে। বৃষ্টির পানির জন্য সবার নেশা কেটে গেছে। ওসমান আগন্তুকটার কাছাকাছি চলে এসেছে। আগন্তুকটার পরনে কালো কালারের রেইনকোট, মুখে ভুতুরে কাটা মাস্ক, যেই অংশ দিয়ে সে নিকোটিনের ধোঁয়া উড়েছে। আজকে এই ব্যস্ত শহরটা কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। কোথাও কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। হয়তো বৃষ্টির আমেজ থাকার জন্য সবাই ঘরে অবস্থান করেছে। দূর থেকে ল্যাম্পপোস্টের ঘোড়াটে আলো দিচ্ছে পিচ ঢালা রাস্তাটা আজ বৃষ্টি পানিতে বিটঘুটে কালো আকৃতি ধারণ করেছে। আগন্তুকের হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে গিয়েছে। সিগারেটটা না পুড়ে অংশটুকু ভেজা রাস্তার উপর ফেলে দেয়। রেইনকোটের পকেট থেকে আরেকটা সিগারেট লাইটার বের করে সিগারেটে আগুন ধরে। তখনই ওসমান তার ডান হাত দিয়ে আগন্তুকের হাত থেকে সিগারেটের লাইটার কেড়ে নেয়। আগন্তুকটা কিছু বলে শব্দ করে একটা হাসি দেয়। এমন হাসির শব্দ শুনে পিছন থেকে রাফি, শরীফ আর রাব্বি ওসমানের থেকে কিছুটা দূরত্ব অবস্থান করে। ওসমান বেশ গম্ভীর গলায় আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই বৃষ্টির অন্ধকার রাতে তুই রাস্তার মাঝখানে বাইক থামিয়ে বসে সিগারেট ফুকাচ্ছিস কেন? আগন্তুক কিছু বলে না, আবার একটা বিদঘুটে হাসি দেয়। এটা দেখে পিছনে শরীফ উচ্চ কণ্ঠে বলে ওঠে, কি রে, তুই এমন করে হাসছিস কেন? কে তুই? আর এখানে স্থির হয়ে বসে আছিস কেন? আগন্তুকটা এবার মুখ খোলে। আমি কি সেটা আমি নিজেও জানি না, তবে নিজের পরিচয় নিজের দিতে কেমন জানি লাগে, তাই নিজের নাম আর পরিচয়টা ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে। আমি এখানে বসে আছি কয়েকটা মেহমানের অপেক্ষায়। এত রাতে কোন মেহমানরা আসবে যার জন্য তুই রাস্তার মাঝে পট আটকিয়ে এভাবে বসে থাকবি? আমার মেহমান তো চলে এসেছে, তবে কিভাবে তাদের আপ্যায়ন করব বুঝতে পারতাছি না। সবাই আশেপাশে পেছনে সামনে সবাই তাকায়, কাউকে দেখতে পায় না। ওসমান রেগে বলে, কোথায় তোর মেহমান? আমরা দেখছি না কেন? মজা করিস আমাদের সাথে? জানিস আমরা কি? মেহমান নিজেই যদি বলে মেহমান কোথায়, তাহলে এতে আমার কি করার আছে? আর আমি তোদের সাথে মজা করতে যাব কেন? তোরা কি আমার বন্ধু লাগিস? ভাই, তোরা কার লোক সেটা না বললে আমি কিভাবে জানবো বল? আমরা সালমান ভাইয়ের কাছের লোক। ওসমানের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে, যেন মনে হচ্ছে ওসমান কোনো বড় ধরনের হাসির কথা বলেছে। সবার ভিতরে একটা রাগ সৃষ্টি হয়েছে আগন্তুকটার প্রতি। যেখানে সবাই সালমান ভাইয়ের কথা শুনে খারাপ অবস্থা হয়ে যায়, সেখানে অজানা একটা আগন্তুক সালমান ভাইয়ের কথা শুনে মজা নিচ্ছে। আগন্তুকের হাসি যেন ওসমানের সহ্য হয় না। সে রেগে বলে, এই তুই এভাবে হাসছিস কেন? আমি কি কোনো মজার কথা বলছি? তুই কোনো মজার কথা বলিসনি, তবে গুরুত্বপূর্ণ কথার সময় হাসি একটু আমার বেশিই পাই। সবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাসতে নেই। হয়তো সেই লোকটা তোর মতো সাইকো না। আমি নিজেও জানি না যে আমি একটা সাইকো, তবে মাস্তানির ব্যাপারে আমি খুব সতর্ক থাকি। দেখ, অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারছি তোর কোনো মেহমান আসবে না। তুই আজকে মনে হয় বেশি খেয়ে ফেলছিস, তাই আবল তাবল বলছিস। বাসায় যা, এমনিতেই ঠিক হয়ে যাবে। বস, আমি মদ খেলেও আমাকে নেশা ধরতে পারে না, কারণ আমার ভিতরে পুরাটাই নেশা দিয়ে ডুবে রয়েছে। আমার মেহমান চলে এসেছে, কিন্তু তাদের আপ্যায়নটা কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। সে কখন থেকে শুনছি মেহমান চলে এসেছে, কিন্তু কোথায় তোর মেহমান? আমাদের সামনে আসতে বল, আমরা তার আপ্যায়ন করব। আজকে সবচেয়ে বড় মেহমান তো হলি তোরা সবাই,
কিন্তু তোদের আপ্যায়নটা যে কিভাবে করি। তুই যে একটা পাগল সেটা আমি বুঝে গেছি। রাস্তার মাঝে থেকে বাইকটা সরা, তাড়াতাড়ি আমরা যাব, নয়তো তিনজন মিলে তোকে এখানে মেরে চলে যাব, কেউ জানতেও পারবে না। তোদের জন্য কখন থেকে বাইকের উপরে বসে অপেক্ষা করছি, কিন্তু তোদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না, অ্যাকশন শুরু করি তাহলে। আগন্তুকের কথা বলে রেইনকোটের পেছন থেকে একটা পিস্তল বের করে শট করে একটা গুলি করা। বুলেটটা যে সোজা ওসমানের কপাল বরাবর লাগে। কেমন যেন পরিবেশটা থমথমে অবস্থান ধারণ করেছে। ওসমানের নিথর দেহটা পিচ ঢালা ভেজা রাস্তায় নিস্তেজ হয়ে পড়ে আছে। কারো মুখে কোনো হতা নেই। হঠাৎ কথার মাঝে আগন্তুকটা এবার গুলি চালাবে কেউ ভাবতেও পারেনি। আগন্তুকটা পিস্তলটা আবারও রিলোড করে নেয়। পিস্তলটা সোজা রাব্বির দিকে তাক করে, শুধু ট্রিগারে চাপ দেওয়াই বাকি আছে। আগন্তুকের হাতের দ্বিতীয় শাড়ির আঙুল দিয়ে হালকা করে ট্রিগার ছুঁয়ে দেয়। রাব্বির গলা শুকিয়ে গেছে, মনে হয় এখন কেউ 10 লিটার পানি দিলেও সেটা শেষ করে দিবে। ট্রিগারে হালকা করে একটা চাপ দিয়ে পৃথিবী থেকে রাব্বির নামটা মুছে যাবে। সত্যি এইবার যেন আগন্তুকটা পিস্তলের ট্রিগারে চাপ দিলেই দিল। 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম বুলেটটা যে রাব্বির গলায় লাগে। ডান হাত দিয়ে গলাটা চেপে ধরে বৃথা চেষ্টা করে। রাব্বি তখন নিতার দেহটা অফিস ঢালা ভেজা রাস্তায় পড়ে যায়। ওসমান ও রাব্বির এমন করুণ অবস্থা দেখে শরীফ ভয়ে ভয়ে পিছাতে থাকে। পিস্তলটা আগন্তুকের দিকে তাক করে ধরে রাখে। আগন্তুকের সরু চোখে শরীফের দিকে যায়। শরীফ ছেলেটা অল্প বয়সের, এই 23-24 হবে হয়তো। কালো রঙের শরীরে তার মুখে হালকা হালকা দাড়ি দেখা যাচ্ছে। শরীফের হাত কাঁপছে, তবুও সে আগন্তুকের দিকে গান ধরে আছে। আগন্তুক মাটি থেকে লাইটার উঠিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। সোজা যেয়ে বাইকের ওপর হেলান দিয়ে বসে। সিগারেটের জোরে 2টা টান দিয়ে শরীফের উদ্দেশ্য করে বলে, কি রে, ভয় পেয়েছিস নাকি এগুলো দেখে? ভয় পাওয়ার কিছু নেই, তোকে মারবো না আমি, কিন্তু সেটা একটা শর্তে। যদি তুই আমাকে কিছু তথ্য দিতে পারিস তাহলে তোকে আমি এখনই ছেড়ে দিব। শরীফ মনে হয় কিছুটা নিশ্চিন্ত হয়ে তাই হাতে থাকা পিস্তলটা নামিয়ে নেয়। ডান হাত দিয়ে মুখের ঘাম মুছে আর ছিটেফোঁটা বৃষ্টির পানিগুলো মুছে নেয়। এমন ঠান্ডা একটা পরিবেশে শরীফ ভয়ে পেয়ে ঘেমে একাকার হয়ে গেছে। ভয় কাতর গলায় শরীফ বলতে থাকে, হ্যাঁ ভাই, কি তথ্য জানেন আপনি? নিরীহ মানুষকে ভয় পেতে দেখলে আমার অনেক মজা লাগে, কিন্তু আজকে প্রথম কাউকে দেখে কেমন যেন মায়া লাগতাছে। তুই এখন আমাকে বল, সালমানকে আমি কোথায় পাবো? ভাই আমি কিভাবে বলবো সালমান ভাই এখন কোথায় থাকে? আমি কিছু জানি না এই বিষয়ে। ওসমান সব সময় সালমান ভাইয়ের সাথে বেশি থাকতো। আমি তো তেমন কিছু ভালো করে জানি না। আমাকে ছেড়ে দেন প্লিজ ভাই। ছেড়ে দিব? সেই ভুলটা আমি আর করছি না। এই রাফি বেশি কথা আর বেশি প্রশ্ন পছন্দ করে না। আমি নিজে নিজেই সালমানকে খুঁজে বের করব, কিন্তু তোকে এখন বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। ভালো থাকিস উপরে। আগন্তুক তার পিস্তলটা দিয়ে সোজা একটা গুলি করে দেয়। গরম বুলেটটা শরীফের কপার গিয়ে লাগে। কপাল ফেটে তাজা রক্ত বের হতে থাকে। বৃষ্টির আমেজ আজকে শহরটা কেমন যেন নিস্তর হয়ে আছে। দূর থেকে ভেসে আসছে কিছু পাতি কুকুরের বিদঘুটে ডাক। হয়তো ওরা এতক্ষণে তাজা রক্তের গন্ধ পেয়ে গেছে। বৃষ্টি থাকার জন্য আসতে পারছে না। বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। ঝিরিঝিরি থেকে এখন বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে আবার জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বিকট শব্দে কেঁপে উঠছে শহরটা। জায়গাটা আগের মতোই থাকবে, তবে কাল সকাল থেকে এই জায়গায় মানুষ ভয় ভয়ে চলাফেরা করবে। জীবনটা এক যুদ্ধক্ষেত্র, চড়াই উৎসায় থাকবে। সব কিছু পেরিয়ে গেলে তবেই তো জিত আসবে। আগন্তুক শরীফের মৃতদেহর পাশে ছোট্ট করে কিং অফ রাফু ভাই লেখে। আগন্তুক সেখানে আর এক মুহূর্ত পর্যন্ত দাঁড়ায় না। একটা শাট করে অন্ধকারে রাজনীতি থেকে গভীরতায় হারিয়ে যায়। ভাই, সালমানের কোনো খবর পেয়েছেন? সকাল প্রায় 8টার কাছাকাছি রাফি ঘুম থেকে উঠে নিজে এসে সোফায় বসে পড়ে। টনি চায়ের কাপটা তার হাতে নিয়ে রাফির সামনে থেকে ট্রি টেবিলের ওপর রাখে। গরম চা থেকে বাষ্প হয়ে নিরিবিচ্ছিন্ন ধোঁয়াগুলো উঠতে থাকে। দুজনের মধ্যে এক প্রকার নীরবতা বিরাজ করছে। তখনই টনি রাফিকে উদ্দেশ্য করে বলে কথাটা। টনির কথায় রাফির হাত থেকে চায়ের কাপটা টেবিলের ওপর রেখে ছোট ছোট চোখ করে একটা মুচকি হাসি দেয়। সামনের দেওয়ালে ফিট করা 32 ইঞ্চি টিভি রিমোট দিয়ে অন করে। প্রথমেই খবরের চ্যানেলে ভেসে ওঠে আজকের মহিলা খবর পড়ছে। ব্রেকিং নিউজ! আজ সকালে বনানীর একটা পরিত্যক্ত গোডাউনের পাশে 3টা লাশ পাওয়া যায়। পুলিশ এখনও তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের একটাই বক্তব্য, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই এই খুনটা করেছে। কিন্তু রাফু ভাই এ শহরে এসে 3জন লোক খুন করেছে। এটা কি সত্যি?
নাকি রাফু ভাই সেজে অন্য কেউ এই খুনগুলো করছে? সবই এখন জনগণের কাছে অস্পষ্ট আর পুলিশের কাছে ধোঁয়াশা। এবং এই পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টনি অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। টনির কাছেও কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে সব কিছু। রাফি চায়ের কাপে তার গোলাপি রঙের ঠোঁটা লাগিয়ে আরেকটু চুমুক দেয়। টনির দিকে তাকায়, চলে রাফির জন্য অনেক চিন্তা করে। এতদিনে টনির প্রতি রাফির পূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে। টনি এরকম প্রশ্নবোধক দৃষ্টি তাকিয়ে থাকা দেখে রাফি মুচকি হেসে বলে, সালমানের কোনো খবর আমি পাইনি, তবে আমি যখন এই শহরে এসেছি তখন সালমানকে মারাটা আমার জন্য কোনো ব্যাপারই না। ভাই টিভিতে এসে দেখলাম আজ সকালে 3টা লাশ পাওয়া গিয়েছে। খুনগুলো কি রাফু ভাই আপনি করেছেন নাকি অন্য কেউ? কালকে রাতে মিশনটা আমি একাই শেষ করেছি, তবে মিশনে কাকে কাকে মেরেছি সেটা তোর কাছে না হয় ধোঁয়াশা হয়ে থাকলো। রাফির বসা থেকে উঠে দাঁড়ায়। টনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। টনি বসে বসে ভাবছে, রাফু ভাই কি সত্যি কালকে রাতের মিশনে সেই 3টে ছেলেকে মেরেছে, নাকি তার নামধারী অন্য কেউ? চিন্তা চেতনা করতে করতে হয়তো উত্তরটা টনির কাছে বের হয়ে আসবে। প্রতিটা ছোট ছোট স্টার চলে বসে বসে কিছু লোক আজকে সকালে লাশের সম্বন্ধে বিভিন্ন ধরনের আওড়ানো কথা বলছে। সাধারণত এইসব ছোট ছোট দোকানে অনেক অনেক কথা বলেই থাকে। রাফি তাদের কিছু কথা শুনে মুচকি এসে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। হালকা রাতে বৃষ্টি হওয়ায় রাস্তার নিচু জায়গাগুলোতে পানি জমে আছে। আজকে আবারও গতকালের মতো কড়াকড়িভাবে রোদ উঠেছে। হয়তো এটাই হাওয়ার আজকে। রাফি হাঁটছে অন্যমনস্ক ভঙ্গিতে, উদ্দেশ্যহীন মানুষের মতো তার হাঁটা। অথচ রাফির একটা গন্তব্য আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। রাফি মাথা নিচু করে আগের মতো মাঠ পেরিয়ে ক্লাসের দিকে রওনা হয়। আজকেও সেই সাইফুল স্যারের ক্লাস। রাফি স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়েই শুনে। স্যারের বলা গল্পটা রাফির কালকে অনেকগুলো ভেবেছে, কিন্তু অনেক রহস্য পেয়ে গেছে মনের গহীনের অচিরে। কালকের মতো আজ রাফি মধ্যের বেঞ্চে বসায় ভুল আর করতে চায় না। শেষের দিকে ছোট একটা বেঞ্চে যেয়ে বসেছে। বেঞ্চটা জানালার পাশে, যার কারণে বাইরে কি হচ্ছে তা স্পষ্টভাবে দেখা যায়। রাফি জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। আকাশ আজকে সূর্যের তাপটা অনেক বেশি। কালকে বিকালে সেই অন্ধকার ভাবটা এখন কেটে গিয়েছে, নীল আর সাদা রঙের ধারণ করেছে। এই শহরে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ নিজের পরিবার চালাতে বেরিয়েছে কাজের উদ্দেশ্যে, আবার কিছু ধনী ব্যক্তি অফিসের জন্য বিশাল বিশাল গাড়ি চড়ে বসে আছে। রাফি এগুলো চিন্তা করছিল, তখন ক্লাসে সাইফুল স্যার প্রবেশ করে। আজকে স্যারের মুখে তেমন কোনো হাসি উজ্জ্বল নেই, কেমন যেন উসকুস দেখা যাচ্ছে। মনে হয় কালকে রাতে ভালো মতো ঘুম হয়নি তারা। সবাই লক্ষ্য করেছে বিষয়টা। রাফি নিজেও বুঝতে পারছে না কি এমন হলো এক রাতে, যার কারণে স্যারের রাতের ঘুম হারাম হয়েছে। সাইফুল স্যার নিজের স্বাভাবিক করে ঠোঁটের কোণে একটা হাসির ঝলক রেখে সবার উদ্দেশ্য করে বলে, আজকে সেই গল্পের বাকি অংশটুকু শোনাবো। সবাই নিজেকে স্বাভাবিক করে বসে পড়ো। অন্য দিনের মতো আজকে স্যারের কথায় কোনো অনুভূতি হচ্ছে না। সাইফুল স্যার তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন, কিন্তু কি হলো আজ যে বুঝতে পারছে না। স্যার ছোট্ট একটা কাশি দিয়ে বাকি গল্পের অংশটুকু বলতে থাকে। এক রাতের ঘটনা এখনও পুরোপুরি মনে আছে। সে রাতে আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম আপনার নানার বাড়ি থেকে ঘুরে যাই। তখন ওই রাস্তাটা দিয়ে রওনা দিলাম। যদিও ভূত প্রেতনিতে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটু ভয় ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথে একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখেই মনে মনে একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়াও একটা জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছুই বুঝি নাই, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলোর লোভেই পিছু পিছু আসছে। আর কুকুরটার সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেই নাই। কিছু দূর যাওয়ার পর যখন বাস ঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজলো। এবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয় ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়ে তো আমাকে বাড়ি যেতে হবে। লোকটা না থেমে বলে যেতে লাগলো, এই জায়গায় এত রাতে কে হাসা করতে যাবে? ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল। পরক্ষণেই দেখি বাজারটার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয়ে পুরোপুরি জমে গেলাম। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়ে ছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম নিজের ভেতরে এবং সম্মোহিতের
মতো তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো। আমিও একইভাবে তার পিছে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত গিয়েছি খেয়াল ছিল না, আসলে কোনো দিকই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহন করে রাখা হয়েছে। একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভিতরে ঢোকার নির্দেশন দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে এগোনোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়লো। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরটার মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে, মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো। লড়াইটা একসময় খুব ভয়ঙ্কর হয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না, তখনই জ্ঞান হারিয়ে সেখানেই শুয়ে পড়লাম। একবার ভাবলাম লোকটা হয়তো বানানো গল্প বলছে, কিন্তু লোকটার চেহারা দেখে ভাবনাটা বাতিল করে দিতে হলো। তখনও বলে চলেছে। এরপর আর কিছুই মনে নেই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙল তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে রয়েছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কিন্তু কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়ল। তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লোকটা একমনে বলে যেতে লাগলো। এরপর একটু সুস্থ হওয়ার পর বাড়ির লোকজনের কাছে থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। এবার সুযোগ পেয়ে লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, কী ধরনের রহস্যময় আচরণ? লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এ বিষয়ে নিয়ে আর কিছু বলতে চায় না। এরপর লোকটার সাথে পুরো রাস্তা আর কথা হয়নি। আমি বিষয়টা ব্যাখ্যা কী হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ব্যাপার থাকে, সব কিছুর ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। বাসটা তখন পৌঁছালো তখন রাত 10টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় লাগলো। তখন লোকটাকে বললাম একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেল। একটু খটকা লাগলেও দুজনে মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। একসময় ওনার গল্পের সেই রাস্তার ধারে চলে আসলাম। পাশে লোকটা থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাজারটার কাছে আসলাম তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একজন মেয়ে একটা কুপি হাতে দাঁড়িয়ে আছে। কুপির ক্যাপমান শিখাটার কারণে মেয়েটার চেহারাটা কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাজারটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। তাড়াতাড়ি করে কোনো মতে পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম সাগির নামের সেই ছেলেটি নাকি মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছিল। ওই পথে যাওয়ার সময় সে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং সে যে কাহিনী শোনালো তার অধিকাংশই কাহিনী মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঢোক গিললাম। সেদিন কি তাহলে একটা ভূতের সাথে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি ভাবতেই কেমন একটা শিরশিরে অনুভূতি হলো। অনেক চিন্তা করেও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। পৃথিবীতে কতই না রহস্যময় ব্যাপার ঘটে থাকে। কথাগুলো বলে থামে স্যার। আজকে ওনার কথায় তেমন কোনো রহস্যের গন্ধ আসছে না। স্যারের চোখে চশমাটা ঠিক করে পেছনের দিকে তাকায়। দেখে একটা ছেলে
নামটা সাইফুল স্যারের অজানা। ছেলেটার পরনে দামি একটা সাদা কালারের শার্ট, বুকের বোতামটা লাগানো, চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, যেটার মুখে মণ্ডলে রয়েছে অজস্র মায়া। ছেলেটার কেউ না, সেই রাফি। সাইফুল স্যার হাতের ইশারায় রাফিকে দাঁড়াতে বলে। রাফি দাঁত বের করে একটা হাসি দিয়ে স্যারকে বলে, স্যার আমাকে কিছু বলবেন? রাফির কথা শুনে স্যার মুচকি হেসে বলল, কিছু বলার জন্যই তো দাঁড়া করিয়েছি। তোমাকে নতুন দেখছি এই ক্লাসে, তা নাম কি তোমার? আমার নাম রাফি হাসান। নামটা বেশ সুন্দর, কিন্তু তুমি শার্টের বুকের বোতাম লাগিয়ে রেখেছো কেন? গরম লাগছে না? গরম লাগবে কেন? আমি তো মোটা মানুষ না যে আমার গরম লাগবে। রাফির এমন বোকা বোকা উত্তর শুনে স্যার চুপ হয়ে যায়। রাফি ছেলেটা ভার্সিটিতে বেশ হাসি খুশি থাকে, কিন্তু বোকা বলে কেউ রাফির সাথে মিশতে চায় না। রাফি ক্লাস থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যায়। কিছু মেয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছে, হয়তো তাদের গুরুত্বপূর্ণ কথোপকথন। রাফি এগুলো শুনতে চায় না, তাই সে গাছতলায় বসার জন্য পা বাড়ায়। তখনই কেউ পেছন থেকে মেইলি কণ্ঠে রাফিকে উদ্দেশ্য করে ডাকতে। কণ্ঠটা রাফির কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, যেন আগেও কোথাও শুনেছে সে। রাফি পিছন ফিরে তাকায়। 6 জন মেয়ে শহীদ মিনারে বসে আছে। রাফি পিছনে ফিরলে মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে হাতের ইশারায় ডাকতে থাকে। রাফি হালকা অবাক হয় মেয়েটাকে দেখে, কারণ কোনো এক রাতে মেয়েটি বিপদে পড়েছিল আর রাফি তাকে বাঁচিয়েছিল। অন্ধকার রজনীতে মেয়েটির মুখ রাফির কাছে স্পষ্ট ছিল, কিন্তু আজকের মেয়েটার কণ্ঠ আর সেই রাতের মেয়েটার কণ্ঠ একই, চেহারাও অনেকটা মিল। রাফি মেয়েটার কাছে এসে দাঁড়ায়, পরিষ্কার মাঝামাঝি আকারের দাঁতগুলো বের করে বড় করে একটা হাসি দেয়। মেয়েগুলোর মধ্যে থেকে রুৎসাদ নামের মেয়েটা রাফিকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, এই তুমি এমন বোকার মতো করে হাসতেছ কেন শুনি? আমাদের সামনে কি লজ্জা করছে? আমি এমনই, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তবে মেয়েদের দেখলে আমার লজ্জা করে। রাফির কণ্ঠটা নুসরাতের কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার সাথে কি আগে কখনো আমার দেখা হয়েছে? হুম। না, আপনাকে আমি আজ জীবনের প্রথম দেখছি, আগে কখনো দেখিনি। কিন্তু হঠাৎ এটা জিজ্ঞাসা করলেন কেন? তোমার কণ্ঠটা না আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। তুমি ভার্সিটিতে নতুন নাকি? আমি ভার্সিটিতে নতুন, 2য় বর্ষে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আপনি? আমি তোমার সাথেই পড়ি, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। রাফি কথাটা শুনে মুচকি হাসে। রাফির কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হাতছানি দিচ্ছে। মনের ভিতরে অগোচরের সুপ্ত অনুভূতিগুলো ব্যস্ত হয়ে পড়েছে। অনুভূতিগুলো সাজানোর জন্য এমন মনে হয় যে কোনো নারীর প্রয়োজন পড়বে, কিন্তু উদ্দেশ্যহীন এই জীবনে সাথে কে জড়াবে? কথাটা ভাবতেই রাফির মুখটা খারাপ হয়ে যায়। রুশাদ খেয়াল করে হাসি খুশি থাকা ছেলেটা হঠাৎ মুখটা এমন কালো হয়ে এলো কেন, তাই সে রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফি, তোমার মুখে হঠাৎ এমন কালো আভা এসেছে কেন? এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিলা, এখন মন খারাপ কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে মা বাবার কথাটা খুব মনে পড়ছে, তাই হয়তো মনটা খারাপ হয়ে আছে। রাফি, তোমার কি মা বাবা নেই? এই পৃথিবীতে কি তুমি একা? আমি বড় একা, হ্যাঁ, আমি এই পৃথিবীতে বড় একা, অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে একজন। যখন জীবন তোমাকে কাঁদানোর 100 কারণ দেয়, জীবনকে দেখাও যে তোমার হাসির 1000 কারণ আছে। তুমি কখনো মন খারাপ করে থাকবে না, এটা তোমাকে কখনোই মানায় না। তোমাকে শুধু হাসি উজ্জ্বল মুখেই মানায়। আমি চাই নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু এই শহরের কিছু চেনা বেইমানের জন্য তা থাকতে পারি না। সেই ভয়ে আতঙ্কে আমাকে এখনো খুঁড়ে খুঁড়ে খায়। বিশ্বাসঘাতকতা করা ঠিক না, তবে কিছু মানুষের সাথে বেইমানি না করে পারাও যায় না। রাফি, অতীতকে ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যতের চিন্তা করো, এটা তোমার জন্য ভালো হবে। নুসরাতের কথাগুলো রাফি মনটা আবারও উৎফুল্ল করে দেয়। রাফি আশেপাশে তাকায়, দেখে ভার্সিটির প্রায় অনেক ছেলে রাফির দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে আছে। ভার্সিটির সকলের ক্রাশ হচ্ছে নুসরাত। অনেক ছেলে নুসরাতকে প্রপোজ করেছে, কিন্তু কাউকেই পাত্তা দেয় না, ছেলেদের সাথে বেশি কথা বলে না। কিন্তু আজ হঠাৎ করে নতুন একটা বোকা ছেলের সাথে এমনভাবে হেসে হেসে কথা বলছে, কেউ এটা মানতে পারছে না। রাফি এটা বুঝতে পেরে শহীদ মিনারের চত্বর থেকে গেটের দিকে পা বাড়ায়। নুসরাত মেয়েটা সব মেয়েদের দিকে আলাদা, ধনী হওয়া সত্ত্বেও সবার সাথে অল্প সময়ে মিশে যায়। রাফি নুসরাতকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কথাটা কিভাবে বলবে সেটা তো বুঝতেই পারছে না রাফি। কিন্তু কে রাফিকে ভালোবাসবে? সেখানে রাফির আসল পরিচয় পেলে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়।
তাহলে এটা জেনে কি নুসরাত রাফিকে ভালোবাসবে? জীবনটা অনেক সুন্দর যদি কারো ভালোবাসা এই জীবনে পূর্ণতা পায়। যদি কেউ কষ্টটা ভাগ নিতে চায়, নিজের সকল আনন্দ সেই প্রেয়সীর মাঝে বিলীন করে দিতে চায়। ভাই, শহরে নতুন কমিশনার এসেছেন। কালকে রাতের খুনটা নিয়ে শহরে অনেক ঝামেলা হচ্ছে। সালমান তার লোকজন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে শহরে। জনগণ আতঙ্কিত হয়ে গিয়েছে। উপর থেকে খবর এসেছে রাফু ভাইকে মৃত অথবা জীবিত দেখতে চাই জনগণ। রাত প্রায় 9টা বেজে 15 মিনিট। রাফি ব্যালকনিতে বসে একা একা চন্দ্রবিলাস করছে। তার মনের সুখে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জেনেও মানুষ এটা খায়। এটা তার বদ অভ্যেস না, এটা তার নেশা। কিছু কিছু নেশা জীবনের সাথে এমনভাবে মিশে যায় যে ছেড়ে দেওয়া সম্ভব হয় না। যদি ছেড়ে দেওয়ার চেষ্টা করি তাহলে নিজের কাছে আর কিছু ভালো লাগবে না। রাফির কাছেও ব্যাপারটা এমনই মনে হয়। সে সিগারেট খাওয়াটা এনজয় করে। রাতের আকাশে চাঁদ দেখার মাঝেও আলাদা কিন্তু একটা একা একা চন্দ্রবিলাস করতে যেমন অনুভূতিহীন লাগে, চন্দ্রবিলাস আর সিগারেট টানতে রাফির একটা ব্যস্ত যে টনি কখন এসে তার পাশে বসেছে সেটাও খেয়াল নেই তার। টনি হালকা করে একটা শুকনো কাশি দেয়। রাফি আকাশের দিকে থেকে দৃষ্টি সরিয়ে টনির দিকে তাকায়। টনি মনে হয় আজকে ক্লিন শেপ দিয়েছে, যার কারণে চাঁদের আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা মুখটা অনেক মায়াবী, চোখ দুটো হালকা ঘোলাটে, যার কারণে তাকে আরো আকর্ষণীয় লাগে। রাফি জ্বলন্ত সিগারেটে আরেকটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তেই বলে, রাফু ভাইকে কখনো দেখছেন কেউ? কি তার চেহারা? শুধু তার অস্তিত্বই বোঝা যায়। তাহলে কিভাবে ভাবেন রাফু ভাইকে পুলিশ ধরে ফেলবে? ভাই, আমার মনে হয় কি আপনার কিছুদিন মিশনে যাওয়া বন্ধ করে দিন। শহরের অবস্থা বেশি একটা ভালো না। প্রতিটা রাস্তায় রাস্তায় পুলিশের কড়া নজরদারি চলছে। ছি, ওর থেকে দেখার জন্য কাজ করছে, আর আমি অদৃশ্য হয়ে তা করে বেড়াচ্ছি। রাফু ভাই না চাইলে তাকে দেখার ক্ষমতা কারো নেই। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, তবে মনের ভিতরে একটা সংকোচ থেকে যায়। আমার কাছের লোকগুলো যেন আমার সাথে বেইমানিটা না করে। ভাই, অনেক দিন ধরে একটা জিনিস জানার খুব আগ্রহ মনের ভিতর উথাল পাতাল করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বল, কি জিজ্ঞেস করবি আমাকে? তবে এমন কোনো প্রশ্ন করবি না যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। ভাই, আপনার আপনজনেরা কোথায়? কি আপনার অতীত? কে এই সালমান যাকে মারার জন্য আপনি এত মাইন্ড গেম খেলছেন? যেখানে আপনি একটা ফোন করলে সব ঝামেলা শেষ হয়ে যায়, সেখানে আপনি নিজে সালমানকে খুঁজে বেড়াচ্ছেন। সব কিছু আজকে আমায় খুলে বলবেন? টনির এমন প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় রাফি। টনির মুখে আজ পর্যন্ত এমন কোনো কথা শুনেনি রাফি, কিন্তু আজ হঠাৎ নতুন করে এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতে পারছে না রাফি। যে কালো অতীতের কথা মনে হলো রাফি নিজেকে পৃথিবীর অনেক একা মনে হয়। আজকে সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে প্রথমবারের মতো বলতে যাচ্ছে রাফি। কি হলো ভাই, বলবেন না আমাকে সেই অতীতের কথা? আমি জানতে চাই ভাই, বলেন আমাকে। টনির কথায় রাফির ধ্যান ভাঙে। রাফি আজকে নিজের ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে বলে কিছুটা কষ্ট দূর করতে চায়। রাফি আরেকটা সিগারেট জ্বালায়। নিস্তব্ধ এই পরিবেশে শোনা যাচ্ছে দুজনের মানুষের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ, আর জোনাকি পোকার মন কাড়ালো সেই পরিচিত ডাক। রাফি নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, বলবো। আজকে আমি প্রথম কাউকে বলবো আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। তবে আমার অতীতের কথা শুনে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। ভাই, আপনি শুরু করেন প্লিজ, আর আমি অপেক্ষা করতে পারছি না। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সময়টা আরও 10 বছর আগে, যখন আমার বয়স ছিল 15 বছর। বাবা মা, আমি, চাচা চাচি আর একটা ছোট চাচাতো ভাই, এই নিয়ে আমাদের পরিবার ছিল। সেই পরিবারের সবচেয়ে আদরের সন্তান ছিলাম আমি। আমার বাবা আর চাচা অনেক বড় বিজনেসম্যান ছিল। শহরে অনেক নামডাক ছিল, শত্রুরও কোনো অভাব ছিল না। হেসে খেলে জীবন পার হচ্ছিলাম আমরা। কিন্তু হঠাৎ আমার সেই হাসি খুশি জীবনে নেমে আসে অন্ধকার প্রতিচ্ছবি। রাতে বাবা মাকে জীবিত দেখে ঘুমাতে গেছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাবা মার রক্ত রঞ্জিত গলা কাটা দেহ দেখে আমি বেশ অবাক হয়ে গেছিলাম। বাকরুদ্ধ হয়ে যাই আমি, বলার মতো কিছুই ছিল না আমার। অজোরে কান্না করছি আমি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে কেউই ছিল না। দিন পার হয়ে মাস আসে, আমার প্রতি সবার অবহেলা বাড়তে থাকে। চাচা চাচির মাথার বোঝা হয়ে গেলাম আমি। কেউ আগের মতো আর আদর করে না আমাকে। আর খেয়েছি নাকি খালি পেটে আছি কেউ জানার চেষ্টাও করে না। জীবনটা মরুভূমির মরীচিকার মতো হয়ে গেছে। কিছুদিন এমন চলতে থাকে, তারপর আমি চাচিকে বলি, ছোটো মা, আমাকে তোমরা সবাই আগের মতো আদর করো না কেন?
কি বলবো তোর সাথে, এমনিতেই আমাদের মাথার উপর বসে বসে ঘরের অন্ন নষ্ট করছিস, কোনো কিছু করিস না, সারাদিন ঘরে বসে থাকিস মা বাবা ছবি নিয়ে। এখন থেকে যদি প্রতিদিন খেতে হয় তাহলে ঘরের কাজের লোকের সাথে কাজ করে খাবি, নয়তো কাল থেকে তোর খাওয়া বন্ধ। ছোট মা, ঘরের কাজ করার জন্য তো অনেক লোক আছে, তাহলে আমাকে আবার কাজ করতে হবে কেন? ঘরে কাজের লোকের বেতন কি তুই দিবি? কালকের থেকে বাড়িতে কাজের লোক কমানো হবে, দুজনের কাজ তুই একাই করবি, এটা আমার শেষ কথা। ছোট মায়ের কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। বেশ অসহায়ভাবে তাকিয়েছিলাম আমি। এই কি সেই ছোট মা যে আমাকে প্রতিবেলা নিজ হাতে খাইয়ে দিত? আমার যেন এগুলো কিছুই বিশ্বাস হচ্ছে না। মনের ভিতরে একটা রাগ সৃষ্টি হয় তাদের প্রতি। বেঁচে থাকার জন্য কষ্ট করতে হবে, তাই প্রতিদিন ঘরের কাজ করতাম। কাজের লোকের থেকেও বেশি কাজ করাতো আমাকে দিয়ে। ছোট মা আর স্বাস্থ্য ভাই রফিক পায়ের উপরে পা তুলে আমাকে অর্ডার দিত, আর আমি সেই অনুযায়ী কাজ করতাম। জীবনটা কেমন যেন অভিশপ্ত অভিশপ্ত মনে হচ্ছে। নিঝুম রাতে একা আকাশের পানে তাকিয়ে মা বাবার সাথে কথা বলতাম। কেন তারা আমাকে এই অভিশপ্ত দুনিয়ায় একা রেখে চলে গেছে? আমাকে কেন নিয়ে গেল না? চার দেয়ালে বন্ধ রুমটায় আমার কান্না শোনার মতো কেউ ছিল না। জীবনে কারো উপরে কখনো বেশি নির্ভর হওয়াটা ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আমার কান্নার শব্দে কাউকে ব্যথিত করেনি। আমার মৃত্যুর সংবাদে ওরা কেউ ব্যথিত হবে না। অনেকবার ভেবেছিলাম চলে যাব এই অবহেলিত পৃথিবী থেকে, কিন্তু নিজেকে নিজেই শক্ত করেছি। মা বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার জীবনের সবচেয়ে বড় একটা কালো অধ্যায়ের সূচনা ঘটে। সেদিন আমার খুব জ্বর ছিল, বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার ছিল না। আমাকে সেবা যত্ন করার মতো এমন কেউই ছিল না। এই স্বার্থপর দুনিয়ায় আমি সেই দিন ছিলাম অনেকটা একা। ছোট মাছ চিৎকার করে আমাকে ডাকে। আমি এই জ্বর নিয়ে কিভাবে নিচে যাব বুঝতে পারছি না। অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যাই। আমার অবস্থা তেমন ভালো না। ছোট মায়ের সামনে যেয়ে বলি, ছোট মা, আমাকে এইভাবে ডাকছেন কেন? কোনো কিছু প্রয়োজন? ছোট আব্বু সোফার উপরে আরাম করে গম্ভীর হয়ে বসে আছে, আর আমার উপরে রাগী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ছোট আম্মু আমার কাছে এসে আমার চুলগুলো ধরে জোরে টান দিয়ে বলতে থাকে, রাফি, টাকাগুলো কোথায় লুকিয়েছিস সেটা বল। তুই আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি। আমি টাকার জন্য তোকে মেরে ফেলতে 1 মিনিটও দেরি করব না। বল, টাকাগুলো কোথায় রেখেছিস? আমি বুঝতে পারছি না ছোট মামাকে কোন টাকার কথা বলছে, তাই আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, ছোট মা, কোন টাকার কথা বলছো তুমি? আমি কোনো টাকা লুকিয়ে রাখিনি। মিথ্যে বলছিস কেন তুই? আমার আলমারি থেকে 10 লক্ষ টাকা তাহলে কে নিয়েছে? তুই ছাড়া আর কেউ তো আমার রুম পরিষ্কার করতে যায় না। এটা শেষ সুযোগ বলে দে, টাকাগুলো কোথায়? এরপর আমি যা করব তুই তা কল্পনাও করতে পারবি না। ছোট আম্মু, আমি আলমারি থেকে কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করো আমাকে। সেই দিন আমার কথা কেউ বিশ্বাস করেনি, শোনেনি আমার সেই ব্যথায় কুকড়ে ওঠা মায়াবী কান্না। চাচা আর চাচি মিলে আমাকে অনেক মেরেছে। আমার মুখ দিয়ে রক্ত তামাক বের হয়েছিল। চাচা ফোন দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেয় আমাকে। মিথ্যে অপবাদ দিয়ে বের করে দেয় আমাকে আমার নিজের বাসা থেকে। শেষবারের মতো পিছনে ফিরে দেখিনি আমার সেই স্বপ্নের হাসি খেলা বাড়িটা, যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেখান থেকে আজ মিথ্যে অপবাদ মাথায় নিয়ে বের হয়ে যাচ্ছি। পুলিশ অফিসার যখন বাসার গেট পাড়িয়ে যাবে তখনই আমাদের বাসার পুরনো কর্মচারী চাচা দৌড়ে আসে আমার কাছে। চাচাকে দেখে আমি কান্না করে দেই। আমাকে অনেক আদর করতো উনি। আমার কাছে এসে করিম চাচা কানে কানে বলতে থাকে, তোমার বাবা মাকে কে মেরেছে? তোমার ছোট মায়ের আপন ভাই সালমান। আর টাকাটাও চুরি করেছে সে। জীবনে অনেক বড় হবে তুমি মা। বাবার খুনের বদলা নিতে হবে তোমায়। এখানেই শেষ নয়, এখান থেকে তোমার জীবনের পথ শুরু। ভালো থেকো। করিম চাচার কথা শুনে আমি সেদিন খুব হেসেছি। পাগল হইনি, কিন্তু সাইকো হয়ে গেছিলাম আমি। মনের ভিতরে অনেক কষ্ট চাপা পড়ে গেছে আমার। মনে মনে একটা নামই জপ করতাম আমি, সালমান। সে দুনিয়ার যেখানে থাকুক না কেন, ওরে খুঁজে বের করে নিজ হাতে মারবো আমি।
এটাই আমার টার্গেট, একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন। সালমান ভাই। জেলে অনেক মানুষের সাথে পরিচয় হয় আমার। কেউ কেউ ছিল ছোট ছোট গ্যাংয়ের লিডার, আবার কিছু ছিল লিডারের কাছের লোক। 4 বছর পর জেল থেকে বের হই আমি। মুখে দাড়ি দিয়ে আবদ্ধ হয়ে যায়। 4 বছর পর নিজেকে নিজে দেখে চিনতে পারছিলাম না আমি। কোথায় ছিল সুন্দর সেই শৈশব, আর আজকে জেল থেকে বের হওয়া একটা আসামি আমি। লাল রক্ত চোখে, জীবনের প্রথম হাতে পিস্তল নেই। প্রথম দিকে অনেক ভয় পেতাম, কিন্তু লাইফে ভয় পেলেই শুধু সময় নষ্ট। জানি আমি আমাকে একদিন মরতে হবে, তাহলে কেন ভয় পেয়ে নিজে পিছিয়ে যাব? তখন থেকেই হয়ে যাই আমি অদৃশ্য মাস্তান। সালমানের খোঁজ করে জানতে পারি ঢাকার ডন হয়ে গেছে সে। সালমানকে ধরতে হলে তার চেয়েও বড় কিছু হতে হবে আমায়। তখন থেকে শুরু করি মাস্তানি। সারা দেশে ছড়িয়ে যায় রাফু ভাই, রাফু ভাই। কিন্তু এখনও সেই রাফু ভাইয়ের চেহারা সবার কাছে রহস্যময়। অনেক আবেগ নিয়ে কথাগুলো বলে থামে রাফি। রাত প্রায় শেষের দিকে দূর থেকে শোনা যাচ্ছে মসজিদে দেওয়া মুয়াজ্জিনের ফজরের আজান। আজকে রাফি মসজিদে যাবে। অনেকদিন যাবত নামাজ পড়া হয় না তার। শরীর থেকে শার্টটা খুলে কালো একটা পাঞ্জাবি পরে নেয় সে। মাথায় টুপি লাগিয়ে রওনা দেয় মসজিদের উদ্দেশ্যে। নুসরাত, দেখো কালকের বোকা ছেলেটা, কি যেন নাম, ও রাফি, আজকে নতুন গেট আপ নিয়ে আসছে। মিমের কথা শুনে সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। একটা সুদর্শন যুবক ক্যাম্পাসে প্রবেশ করছে। পরনে তার হালকা কালো রঙের শার্ট, আগের মতো করে বুকের বোতামটা লাগানো না, স্টাইলিশ চেঞ্জ। চোখের চশমা বদলে গেছে, আগেরটার মতো মোটা ফ্রেম না। কম বেশি অনেকে রাফির দিকে তাকিয়ে আছে। আজকে হঠাৎ করে এমন করে বোকা ছেলেটা সবাইকে অবাক করে দিবে ভাবতেও পারছে না কেউ। রাফি নুসরাতদের দেখেও না দেখার ভান করে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যাচ্ছিল। তখনই নুসরাত রাফিকে ডাক দেয়। রাফি যেন এই ডাকের অপেক্ষাতেই ছিল। আজ মূলত সে হালকা গেট আপ চেঞ্জ করে এসেছে নুসরাতের জন্য। রাফি নুসরাতের সামনে যেয়ে দাঁড়ায়, কোনো কথাই বলে না। একবারই নুসরাত রাফিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রাফি, আজ হঠাৎ এমন গেট আপে? নতুন গার্লফ্রেন্ড পেয়েছো নাকি? গার্লফ্রেন্ড না, তবে কোনো এক প্রেয়সীকে দেখার পর থেকে মনটা কেমন যেন করছে, তাই আর কি। নিজেকে হালকা চেঞ্জ করার চেষ্টা করছি। আমরা তো দেখতেই পারছি কেমন চেঞ্জ। দামি শার্ট, প্যান্ট, চোখের চশমাটাও তো পরিবর্তন। হাতে লেটেস্ট মডেলের নতুন ঘড়ি, শরীরে তাজা গন্ধ আসছে। বাবা, বেশ ভালোই তো নিজেকে চেঞ্জ করেছো একদিনে। চেষ্টা করছি নিজেকে বদলাতে। আজ মনে হয় কিছুটা সফল হয়েছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে আরও উন্নত করতে হবে। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। এখন এটা বলো যে তোমার গার্লফ্রেন্ডকে? আর সে কি এই ভার্সিটিতে পড়ে নাকি অন্য কোথাও? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবে কখন তুমি? কথাটা শুনে রাফি নুসরাতের কাছে যায়। রাফির শরীরে দেওয়া মারাত্মক পারফিউমের ঘ্রাণ নুসরাতকে কেমন যেন আকর্ষণ করছে। রাফি আরেকটু কাছে যেয়ে নুসরাতের কানে কানে যেয়ে বলে, অনুরোধ নয়, তবে অনুরাগে বলছি, আজ বিকাল 4টায় তোমার জন্য অপেক্ষা করব ধানমন্ডি লেকের পারে। আমি জানি তুমি অবশ্যই আসবে। তোমার সাথে নতুন কাউকে পরিচয় করিয়ে দিব, তবে শুধুমাত্র তোমার একারই দাওয়াত রইল, অন্য কারো নয়। কথাটা বলে সেখানে আর না, কারণ সে জানে এখন দাঁড়ালে নুসরাতের সামনে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অপেক্ষা সে বিকাল 4টেই। কখন সে সময়টা আসবে? সময়টা বিকেল 3:40। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছানোর চেষ্টা করছে। রাফি আজ একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, তার সাথে কালো জিন, চোখে স্টাইলিশ চশমা, হাতে লেটেস্ট মডেল রোলেক্স ঘড়ি, মাতাল করা পারফিউম। চুলগুলো আজকে কেটে এসেছে, মুখে তেমন দাড়ি বোঝা যাচ্ছে না। নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছে না, মনে হয় কোনো রোমান্টিক শহরের নায়ক সে। টেবিলের উপরে থাকা বাইকের চাবিটা ডান হাতে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রথমে টনির সাথে দেখা হয় রাফি। টনি কেমন অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। টনির চাহনিতে বোঝা যাচ্ছে সে মনে হয় কোনো ফিল্মের স্টারকে দেখছে। রাফি টনির দিকে তাকায় আর তোর গোলাপি রঙের ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। টনি এসে রাফির সামনে দাঁড়ায়, নিঃশব্দে পা থেকে মাথা অবধি স্ক্যান করে সে। টনি বুঝতে পারছে না যে হঠাৎ একটা ছেলে এমন সাজার কী কারণ থাকতে পারে, তাই রাফিকে জিজ্ঞেস করে, ভাই, দেখে মনে হচ্ছে কোথাও যাবেন, কিন্তু এমনভাবে সেজেগুজে কোথায় যাচ্ছেন?
যাচ্ছি কোনো এক প্রিয়সীকে নিজের আবেগময় শহরের আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভাই, কে সেই অচেনা প্রেয়সী যার জন্য আজ এত বছর পর নিজের সুপ্ত অনুভূতির শহরে তাকে জানান দিচ্ছেন? সময় হলে জানতে পারবি। তবে আমি না বলা পর্যন্ত কোনো বেশি কথা আমি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। ভাই, রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সাথে সাথে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। কিন্তু আপনার কোনো ঝামেলায় করলেই ফেঁসে যাওয়ার ভয় বেশি। টনি কিছু বলতে যাবে কিন্তু তার বলতে পারে না। এর আগে রাফি সেই জায়গাটা ত্যাগ করে। ধানমন্ডির এই রাস্তাটা আজ বেশ ফাঁকা। কিছুক্ষণ পর পর 2-3টা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। দেখে মনে হয় তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছে। যদি এটা এখন না করে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু না, কিছুই শেষ হবে না। হয়তো কিছু সময় নষ্ট হতে পারে। এরা এটা বুঝতে পারছে না যে এত দ্রুত গতিতে গাড়ি চালানো ভীষণ ঝুঁকি। কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। রাফি ফাঁকা রাস্তা পেয়ে একটু জোরে বাইকটা চালাচ্ছে। বিকেলে ধানমন্ডির এই লেকের পাড়ে অনেক কাপড়রা ঘুরতে আসে। রাফি আজ এটা প্রথম অভিযান। বলতে গেলে নতুন কোনো অনুভূতি প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু নুসরাত কি মেনে নিবে রাফিকে? কোনো ঘটনা ঘটার আগে তা নিয়ে ভাবতে নেই। পরে দেখা গেছে সবকিছু নিজের কাছেই গুলিয়ে গেছে। বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। নুসরাত একটা বেঞ্চের উপর বসে আছে। পরনে তার কালো কালারের একটা শাড়ি, হাতে কিছু রঙিন চুড়ি সমারোহ, মুখে কোনো কৃত্রিম মেকআপ নেই। এমনিতে নুসরাতকে বেশ সুন্দর লাগে। মাথা চুলগুলো বাঁধা অবস্থায় না থাকলেও যেন আরো মোহিত লাগতো। রাফি নুসরাতের সামনে এসে বাইকের ক্রোশে বেগ করে। নুসরাত অন্যমনস্ক থাকে। হঠাৎ বাইক থামায়, হালকা ভয় পেয়ে যায়। নুসরাত ছোট ছোট চোখ করে সামনের দিকে তাকায়। হাসি উজ্জ্বল সুদর্শন একটা যুবক বাইক থেকে নামে। ছেলেটার শরীরের গঠন বেশ ভালো, তবে ছেলেটা যে রাফি তা চিনতে নুসরাতের বেশি সময় লাগেনি। দুজনে দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন হাজার বছরের পরিচয় যেন তাদের। নুসরাত হালকা করে কাশি দেয়। রাফির ধ্যান গম্ভীরতা সব ভেঙে যায়। রাফি পিছন থেকে একটা তাজা গোলাপ বের করে হাঁটুকে প্রপোজ করা স্টাইলে নুসরাতের সামনে বসে বলতে থাকে, ভালোবাসা কি তা আমি জানি না, তবে কোনো এক অন্ধকার রজনীতে তোমাকে দেখে আমার মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো কেমন যেন ব্যস্ত হয়ে পড়ছে। তোমাকে ভালোবাসি কথাটা বলার জন্য মনটায় আমার অনেকভাবে প্যারা দিচ্ছিল। আজ আমি সার্থক। তোমার সামনে বসে তোমাকেই ভালোবাসি কথাটা বলতে পেরে। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি, লিখতে পারি না। তুমি সেই ছবি যা কল্পনা করি, আঁকতে পারি না। তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই, কিন্তু তা কখনোই পাই না। আজ আমি অনেক করে পেতে চাই তোমার সেই মোহনী ভালোবাসার পরশ, যার জন্য অপেক্ষায় আছি প্রতিটা ক্ষণ। ভালোবাসা কি তপ্ত মরুভূমির বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসির মিশ্রণ কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? সে ভালোবাসি। নুসরাত হাত দিয়ে রাফিকে ইশারা করে বসা থেকে ওঠার জন্য। রাফি ভাবছিল নুসরাত তাকে চড় মারবে, কিন্তু সে তা করেনি। কিছুক্ষণ সময় নিয়েছে। এরপর নুসরাত বলতে থাকে, রাফি, একটা মানুষের পছন্দ থাকতেই পারে, এটার জন্য তাকে বেশি চাপ দেওয়া যাবে না। তোমার প্রপোজটা আমি মনে হয় গ্রহণ করতে পারবো না। রাফি মুচকি হাসে। রাফিকে দেখতে পারছে নুসরাতের দৃষ্টি তার বাইকের উপর। নুসরাতের চোখে কোনো কিছু জানার অনেক আগ্রহ দেখতে পারছে রাফি। কি কারণে তুমি আমার প্রেমের নিবেদনটা গ্রহণ করবে না সেটা কি আমি জানতে পারি? অবশ্যই, ছেলেদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই, তবে একটা ছেলেকে দেখে আমার সেই ধারণাটা পাল্টে যায়। কারণ আমার জীবনে কোনো এক করুণ মুহূর্তে সেই ছেলেটা এসে আমাকে বাঁচায়। সেই দিন থেকে আমার মনের একটা জায়গা তার জন্য বরাদ্দ হয়ে গেছে। রাফি এবার একটু জোরেই শব্দ করে হেসে বলে, আচ্ছা নুসরাত, সেই ছেলেটা কি তোমাকে কোনো অন্ধকার জঙ্গল থেকে মানুষরূপী পশুর হাত থেকে রক্ষা করেছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? এই ঘটনাটা তো আমি ছাড়া আর তেমন কাউকে কিচ্ছু বলিনি। তুমি এটা কিভাবে জানলে সেটা আমাকে বলো রাফি।
রাফি কিছু বলে না, ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে লেকের পাড়ে নিঃশব্দে হাঁটতে থাকে। পিছন পিছন যে নুসরাত আসছে সেটা রাফির বেশ ভালোই বুঝতে পারছে। কি হলো রাফি, তুমি কিছু বলছো না কেন? বলো, এমন করে হঠাৎ চুপ হয়ে গেলে কেন বলো? আচ্ছা নুসরাত, আমার বাইকটা দেখে কি তোমার চেনা চেনা লাগছে? ভালো করে দেখো তো, কোথায়ও এমন বাইক দেখছো কি না? হুম, আমি বেশ কিছুক্ষণ ধরে তোমার বাইকের ওপর লক্ষ্য করছি। আমাকে সেই রাতে যেই আগন্তুকটা বাঁচিয়েছে তার বাইকটাও দেখতে তোমার বাইকের মতো হুবহু। সেই অচেনা অজানা আগন্তুকটি যদি আমি হই তাহলে কি কি মন্দ হবে? মানে কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বুঝিয়ে বলো আমাকে। সেই দিন রাতে আমি চন্দ্রবিলাস করার জন্য জঙ্গলের পাশে এক বড় পুষ্করিণীর পাশে বসেছিলাম। বাইক দিয়ে যখন জঙ্গলের মাঝপথ দিয়ে চলে আসব তখন একটা মেয়ের আতঙ্কের চিৎকার শোনায়। আমি বাইক নিয়ে সেদিকে এগিয়ে যাই। বাকিটা মনে হয় আমার আর বলার দরকার নেই। রাফি কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। নুসরাতের কাছে যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। অনেক দিন ধরে খোঁজ করা সেই রাজকুমারকে পেয়ে গেছে। নুসরাত যে রাফিকে পিছন থেকে আঁকড়ে ধরে। রাফি পিছন ফিরে তাকায়। নিজের কাছে বিশ্বাস হচ্ছে না নুসরাত তাকে জড়িয়ে ধরে আছে। এই শহরে রাফিকে অনেক বড় এক উপহার দিয়েছে। অবহেলার শহরে তাকে পৃথিবীতে বাঁচার একটি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। আজ রাফি অনেক খুশি। এলোমেলো জীবনটাকে গোছানোর সময় হয়ে এসেছে। নুসরাতকে বাইকের পিছনে বসিয়ে বাইক স্টার্ট দেয়। আজ ওরা দুজনে এই ব্যস্ত শহরকে মাখিয়ে দেবে তাদের ভালোবাসার রং দিয়ে। সময়টা 10টার কাছাকাছি। সালমান নিজের আস্তানায় অবস্থান করছে। পায়ের উপর পা তুলে সোফায় বসে সিগারেট টানছে সে। অনেক চিন্তা হ্রাস করেছে তাকে। রাফু ভাই শহরে আগমন করেছে, এটা তার বড় চিন্তা। রাফু ভাই যে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে সালমানের ভালো ধারণাই আছে। সালমান বসে বসে যখনই এগুলোই চিন্তা করছিল তখন রাহাত সামনে এসে আর বলতে থাকে, ভাই সেদিন ওসমান, শরীফ আর রাফিকে রাফু ভাই নিজ হাতে খুন করেছে। এখন তার সবচেয়ে বড় টার্গেট হলেন আপনি। কিছুদিন আপনাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবে আপনার ঘুষে পেয়ে গেলে শেষ করে দিবে সব। কথাগুলো শুনে সালমান বসা থেকে উঠে তার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে মদের গ্লাসটা হাতে নিয়ে তা খেতে থাকে। এখন মনে হয় সালমানকে মদের নেশায় ধরেছে। টেবিলের উপরে থাকা পিস্তলটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামনে কাছে পরপর 2-3টা গুলি করে। নাক দিয়ে পিস্তলের গন্ধটা শুকতে থাকে। রাহাত জানে সালমানের বেশি টেনশনে থাকলে এমন কিছুই করে। নেশাগ্রস্ত গলায় রাহাতকে উদ্দেশ্য করে বলে, রাফু আমার কিছু করতে পারবে না। আমি নিজ হাতে ওই রাফুকে মারবো, নয়তো আমার শান্তি হবে না। নিজ হাতে কিভাবে রাফু ভাইকে মারবেন? আমার তো এখনো পর্যন্ত তার চেহারাও দেখতে পাইনি। তাহলে কিভাবে রাফুর কাছে যাব? সে তো অদৃশ্য মাস্তানের মিশনে বের হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আছে। এমনই একজন আছে যে রাফুকে অনেক কাছ থেকে দেখেছে। কে সেই ব্যক্তি যে রাফু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সম্মুখীন হয়েছে? রাফুর অনেক কাছের লোক, তার অতি বিশ্বাসের একটা ছেলে আমাকে রাফুর সামনে নিয়ে যাবে। রাফু ভাইকে সামনে থেকে মারা যাবে না, পিছন থেকে মারতে হবে। কিন্তু ভাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে রাফুর সাথে সে কেন বেইমানি করবে? টাকা টাকা, পৃথিবীর সব বিশ্বাস, বন্ধুত্ব আরও যা আছে সব কিছু এই জিনিসটা দিয়ে কিনে নেওয়া যায়। আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তাকে। রাফুর সব খবর সে আমাকে দেবে। রাহাত ভেবে পায় না যে কে সেই ব্যক্তি রাফু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সাথে বেইমানি করেছে। আজকের রাতে চন্দ্রটা কেমন করে যেন আলো দিচ্ছে, অন্য দিনের চেয়ে অনেকটা আলাদা এবং চাঁদের আলো অনেক বছর পর পর দেখা যায়। বিজ্ঞানীদের মতে এই চাঁদ পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। আগে কখনো এমন আলো দিতে দেখেনি রাফি। রাস্তার পাশে থাকা ছোট ছোট চা, পান, সিগারেট বিক্রি হয় দোকানগুলো এখনো বন্ধ হয়নি। হয়তো আজ বিক্রি পাটটা অন্য দিনের চেয়ে বেশি হয়েছে। আর হবে নাই কেন? আকাশে এমন একটা চাঁদ উঠেছে, শহরের অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর মনোমুগ্ধকর সে চন্দ্রবিলাস করবে। রাফি রাস্তার পাশে ছোট দোকানে যায়। 3টা ছেলে বসে চা খাচ্ছে। বয়স তেমন হবে না, 24 থেকে 25। রাফি ভালো করে লক্ষ্য করে দেখে দুটো ছেলের বাম হাতে জ্বলন্ত সিগারেট। রাফি 2 প্যাকেট বেনসন সিগারেট নেয়। 3টা ছেলে অবাক হয়ে যায় রাফির কাণ্ডে।
যেখানে মানুষ টাকার জন্য 5 টাকার পাইলট সিগারেট খায়, সেখানে তো রাফি 600 টাকা দিয়ে 2 প্যাকেট বেনসন সিগারেট নিচ্ছে। রাফি নতুন প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দোকানদার থেকে লাইটারটা নিয়ে সিগারেটে আগুন জ্বালায়। 2টা টান দিয়ে পিছন ফিরে তাকায় রাফি। 3টাই ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুচকি হেসে রাফি পকেট থেকে আরো 3টা সিগারেট বের করে ছেলে 3টার হাতে দেয়। মোটামুটি ছেলেগুলোর মুখে তৃপ্তিকর হাসি দেখা মিলল। ওরা যেন এই সিগারেটের আশায় রাফির দিকে চেয়েছিল। রাফি দোকান ত্যাগ করে। মানুষের সাথে বেশি মিশে গেলে সম্মান কমে যায়, নিজের কোনো মূল্য থাকে না অন্যের কাছে, যার কারণে সেই মানুষগুলো যখন তখন যেখানে কথা লিমিট ক্রস করে ফেলতে পারে। রাফি যা ভেবেছিল তাই হলো। আজকের রাস্তার অনেক লোক হাঁটতে বের হয়েছে, কারো হাতে আছে জ্বলন্ত সিগারেট, আবার কারো হাতে দামি ফোন। রাফি চিন্তা করছে এই অপরূপ সৌন্দর্য রাতে যদি নুসরাত পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আজ মনে হয় সেই আশা পূরণ হবে না। আরাফ, দেখ তোর পাখিকে নিয়ে কেউ উড়াল দিয়েছে মনে হয়। পাখি এবার বন্ধ খাঁচা থেকে মুক্ত আকাশে উড়াল দিয়েছে, তুই চাইলেও আর ধরে আনতে পারবি না। আরাফাত বাইকের উপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে, তখনই রিফাত হাসির ছলে জরুরি কথাটা বলে। আরাফাত রিফাতের দিকে তাকায়, দেখে রিফাত বাস সিটের গেটের দিকে তাকিয়ে কথাটা বলছে। হাত দিয়ে রিফাতকে সরিয়ে গেটের দিকে তাকায় সে। কালো কালারের নিউ মডেলের বাইক R150 B3 নিয়ে রাফি প্রবেশ করছে। পিছন থেকে রাফি আজকে অনেক চেঞ্জ হয়ে বাসেরিতে এসেছে। সাদা কালারের চেক শার্ট, কালো জিন্স, হাতে লেটেস্ট মডেলের ঘড়ি, পায়ে সাদা কনভার্স, চোখে স্টাইলিশ চশমা। বাইকের পিছনে তার ভালোবাসার মানুষটা বসা। মনের মধ্যে কেমন যেন এক আলাদা একটা ফিলিংস আসছে। রাফি বাইকটা থামায়। সামনে আরাফ ও তার বন্ধুরা হাতে স্ট্যাম্প স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আর নুসরাত বাইক থেকে নেমে দাঁড়ায়। রাফিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আরাফ তার হাতে থাকা শক্ত স্টিকটা দিয়ে জোরে একটি বাড়ি মারে রাফির পায়ে। রাফি ব্যথায় কুঁকড়ে ওঠে, তবে সে এটা প্রকাশ করে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁটের কোণে ঝুলে আছে হতাশা টাকা সেই হাসি। নুসরাত সামনে এগিয়ে আসবে, তার সে পারে না। রাফি হাতের ইশারায় নুসরাতকে থামিয়ে দেয়। আরাফ একটু এগিয়ে যায় রাফির দিকে। রাফির কলারটা ধরে টেনে বাসেতে সবার সামনে নিয়ে আসে। রাফি কিছু বলে না। আরাফ জোরে চিৎকার করে বলে, আমি নুসরাতকে পছন্দ করি, এটা এই ক্যাম্পাসের সবাই ভালো করে জানে। তাই কোনো ছেলে নুসরাতের আশেপাশে গেছে না, কিন্তু তুই সেই দুঃসাহস করেছিস। আজ আমি তোর এমন অবস্থা করবো যা দেখে বাসের সবাই ভয় পেয়ে যাবে। আমি কি কোনো আমার ছোট ভাইকে এখানে ডাকতে পারি? বেশি সময় নিব না, জাস্ট 10 মিনিট। রাফির কথাটা বলে আরাফের উত্তরে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কম বেশি সবাই রাফির দিকে চেয়ে আছে। রাফি যে আজকে অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু সাহায্য করার মতো এই বাসেরিতে কেউ নেই। রাফির কথাটা শুনে আরাফ হাসতে হাসতে বলে, ডাক, তুই তোর কোন বাপকে এখানে ডাকবি? আজ আমার দেওয়া শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। নিজের হাতের ঘড়ির দিকে একটু তাকা, 10 মিনিট তো শেষ। তোর ছোট ভাই কি আসবে না তোকে বাঁচাতে? রাফির সময় দেখতে হয় না, সে নিজেই সময়কে নিজের অস্তিত্বে ঘোরায়। ছোট ভাই তো সেই কখনই এসে বসে আছে, কিন্তু তোরা কখন অ্যাকশন শুরু করবি সেই অপেক্ষায় আছে। রাফির কথাটা শুনে উপস্থিত সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়, কিন্তু কাউকে আসতে দেখতে পাচ্ছে না। তাহলে কি রাফি মিথ্যে বলছে? কিন্তু এখানে মিথ্যে বলে লাভ কি? বড় কোনো ধরনের সমস্যা এখানে হবেই আজ। কোথায় তোর ছোট ভাই? আমি দেখতে পাচ্ছি না কেন? নাকি আমার বয়ে লেজ ঘুরিয়ে পালিয়েছে? রাফি কখনো মিথ্যে কথা বলে না, এটা তার পছন্দ নয়। আমি যখন একবার বলছি তাহলে তো নিশ্চিত আমার ছোট ভাই এসেছে, কিন্তু সে সবার চোখের আড়ালে। তোর দিকে অনেক মুখ ফুটেছে,
এতদিন দেখতাম ভার্সিটিতে বোকার মতো আসছে, এখন মেয়ে পেয়ে নিজেকে পুরাই চেঞ্জ। ভালো, বেশ ভালো। তোর এই পরিবর্তনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেকে পরিবর্তন করছি ঠিক, কিন্তু সেটা কোনো মেয়ের জন্য নয়। তোর তো এত সাহস আসে কোথা থেকে, সেটাই বুঝতে পারছি না। সাহস ছোট থেকেই আমার আছে। আজ নুসরাতের ভালোবাসার জোরটা একটু বেশি। আজ ভালোবাসা তোর মুখ থেকে আমি চিরতরে শেষ করে দেব, আর কখনো নুসরাতের দিকে তাকানোর সাহসে পাবি না তুই। কথাটা বলে আরাফ নিজের ডান পা দিয়ে রাফির বুকে জোরে লাথি মারে। রাফি একটু দূরে ছিটকে পড়ে। রাফি নিচে থেকে উঠে দাঁড়ায়। আরাফ যে রাফির মুখের পাশে সজোরে কিল মারে। আরাফের এত জোরে মারা জায়গায় কারণে রাফির ঠোঁট কেটে গল গল করে রক্ত বের হতে থাকে। রাফি ডান হাত দিয়ে ঠোঁটের কাছ থেকে রক্তটা নিয়ে দেখে উচ্চ কণ্ঠে হাসতে থাকে। আরাফ বোকা বনে যায়। একটা ছেলের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে সেটা দেখে কিভাবে হাসতে পারে? রাফি কি পাগল হয়ে গেছে নাকি কেউ কিছু বুঝতে পারছে না? রিফাত পিছন থেকে রাফির কাছে যেয়ে দাঁড়ায়। হাতে থাকা স্ট্যাম্পটার দিয়ে রাফিকে বাড়ি মারবে, তখনই কোথা থেকে একটি স্নাইপারের বুলেট এসে রিফাতের ডান পায়ে লাগে। রিফাত নিচে পড়ে যায়। ব্যথায় তার অবস্থা খারাপ, পা থেকে রক্ত পড়তে থাকে। সে নিচে বসে বসে দুহাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। রাফি শব্দ করে হাসে। এই হাসিতে যেন আরাফের পছন্দ হয়নি। রাফির হাসি তাকে বিষাক্তের মতো লাগছে। সাবধানতা বজায় রেখে আরাফ তার ডান হাতে স্টিকটা নিয়ে রাফির দিকে এগিয়ে যায় মারার জন্য, কিন্তু সে এটা পারে না। আরাফের আগেই গরম একটা বুলেট এসে আরাফের ডান হাতে লাগে। তার হাত থেকে শক্ত স্টিকটা নিচে পড়ে যায়। বাম হাত দিয়ে ডান হাতের উপর চেপে ধরে, কিন্তু এই ব্যথা চেয়ে একটু কমার নয়। এখনই যদি মৃত্যু হয়ে যেত তাহলেই ভালো হতো। এই অসমাপ্ত ব্যথা সহ্য করার মতো না। আরাফদের একটু এই করুণ অবস্থা দেখে পিছনে হাতে স্টিকটা নিয়ে দাঁড়িয়ে থাকা দুটো ছেলে দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত সবাই কেউ বুঝতে পারছে না কোথা থেকে সাইলেন্সার লাগানো বুলেট এসে আরাফদের শরীরে। সবাই ওদের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি চেয়ারটা টেনে বসে, একটা সিগারেট জ্বালায় সে। পরিবেশটা এখন শান্ত, তবে কিছুক্ষণ পর কি হবে জানা নেই কারো। সবার কাছে রাফিকে কেমন যেন অচেনা লাগছে। কেউ কেউ আগে কখনো রাফির এমন অবাক করা কাণ্ড দেখেনি। রাফি সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপর দিয়ে ছাড়তে ছাড়তে বলে, আরাফ, কেমন লাগলো আমার শেষ খেলাটা? ততক্ষণ ধরে আমি তোকে কিছু বলিনি। এর মানে এই না যে আমি বোকা। আমি কিছু বলতে পারবো না। আমি শত্রুকে মারতে একটুকু টাইম নেই না। দেখতে চাই শত্রু আমার প্রতি কতটা কঠোর হতে পারে। কুত্তার বাচ্চা, তোকে আমি দেখে নেব। তুই আমাকে জিনিস না, আমি কে, কি আমার ক্ষমতা, এই সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমার নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই, আবার তোর ক্ষমতা সম্পর্কে কি জানবো আমি? রাস্তার পাতি কুকুরগুলো একটু বেশি চিল্লায়, আর সিংহর একটা গর্জনই যথেষ্ট শহরটা কাঁপানোর জন্য। পিছন থেকে গুলি করে কি? নিশ্চয়ই তোর ছোট ভাই, সাহস থাকলে বল সামনে আসতে, দেখি কার কত দম। মশা মেরে হাত কালো করার কোনো ইচ্ছে আমার নেই। সিংহ সিংহের সাথে লড়াই করবে, কোনো পাতি কুকুরের সাথে নয়। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফি। বাম পা দিয়ে চেয়ারটাকে ফেলে দেয় সে। সামনে যে নুসরাতের হাতটা টেনে ধরে সে। পিছন থেকে চিৎকার দিয়ে আরাফ বলে, রাফি, তোর সাথে আমার আবার দেখা হবে। এখন সময়টা তোর ছিল, কিন্তু তখন আমি সময়টাকে নিজের করে নেব। চ্যালেঞ্জ রইল। আরাফের কথা শুনে রাফি মাথাটা বাঁকা করে জোরে বলে, দাওয়াত রইল আমার নীরব নিশ্চিহ্ন শহরে। নিজের শহরে ডেকে এনে ভালো খাতিলদারি করব, চলে আসিস। রাফির কথাটা বলে সেখানে আর দাঁড়ায় না। নুসরাতকে বাইকের পিছনে বসিয়ে রওনা দেয় তাদের গন্তব্য। রাত 12টা কিংবা 1টা হবে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শহরটাই বৃষ্টিতে ভিজতে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই শহরের কিছু মানুষের মন এখনো পরিষ্কার হয়নি। ভিতরে রয়ে গেছে অহংকার, হিংসা, মিথ্যে আর কত কিছু। মিরপুরের এই রাস্তাটায় আজ বড্ড ফাঁকা, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধ হয়ে গেছে এই ব্যস্ত শহরটা। দূর থেকে ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। মিরপুরের এই নীরবতা রাস্তায় একদল লোক দাঁড়িয়ে আছে। পরনে সবার রেনকোট, কারো রেনকোট কালো কালারের, আবার কারো হলুদ। কেন তারা এভাবে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে? কি তাদের উদ্দেশ্য? রাফি আজকে রাতে মিশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কালো কালারের পরিচিত রেনকোটটা পরে বাইকটা স্টার্ট দেয়।
আজকে বাইরে অনেক বৃষ্টি, রাস্তাটা পুরো ফাঁকা। নিজের মা বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে সালমানের মৃত্যু ঘোষণা করতে যাচ্ছে রাফি। সন্ধ্যা থেকে রাফি টনিকে দেখছে না, যার কারণে একটা মিশনে বের হয় রাফি। মিরপুর স্টেডিয়ামের পাশে রাস্তায় এসে বাইকটা থামায় রাফি। সামনে অনেকগুলো লোক রেনকোট পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে চেয়ারে বসে থাকা লোকটা যে সালমান সেটা বুঝতে রাফির কোনো অসুবিধা হলো না। রাফি সামনের দিকে এগিয়ে যায়। সালমানের সামনে একটা চেয়ার খালি পড়ে আছে। রাফি যে সেটাতে পায়ের উপর পা তুলে বসে। সালমান এতক্ষণ রাফির জন্য অপেক্ষা করছে। বৃষ্টির আমেজটা কমে আসছে, কিন্তু জোরে বেগে হাওয়াটা থামার নামই নিচ্ছে না। গাছ থেকে পানি পড়ার টুপটুপ আওয়াজটা কেমন পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, কিন্তু এই নীরবতা যে শোভা পাচ্ছে না। তাই নীরবতা ভেঙে প্রথমে সালমান বলতে শুরু করে। রাপু ভাই কোথায় আপনার সৈন্যদল? আমার পিছনে তাকিয়ে দেখেন কত সৈন্য দাঁড়িয়ে আছে আমাকে রক্ষা করার জন্য। আপনি একা তো আমাকে মেরে এখান থেকে চলে যেতে পারবেন না। তোকে পাহারা দেওয়ার জন্য এত এত পাতি কুত্তর প্রয়োজন হয়, কিন্তু আমাকে পাহারা দেওয়ার জন্য কাউকেই প্রয়োজন হয় না, কারণ আমি একাই 100। আজ আর সেই পুরনো ডায়লগ কাজ হবে না। এই শহর একটাই বাঘ থাকে, তার নাম সালমান খান। আমার কথায় শহরটা চলে। তুই কি করবি আমার? ছোট একটা শহর তোর কথায় চলে, কিন্তু আমার কথায় পুরো দেশের মাফিয়ার পোলাপাইন চলে। আজ তোকে বাঁচাতে কেউ আসবে না, সেটাই আমার বড় দুঃখ, কিন্তু আমার কিছু করার নেই। আজ আমি নিজ হাতে তোকে মারবো। সময় কার কখন বদলায় সেটা কেউই বলতে পারে না, কিন্তু আমি বলতে পারি আজ এখানে তুই আর বেঁচে থাকবি না। আমি বসে বসে দেখবো তুই একা কি করতে পারিস। কথাটা শুনে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। পিছন থেকে পিস্তলটা বের করে পরপর 4টা গুলি করে। চোখের পলকে আগে সালমানের পিছনে দাঁড়ানো লোকগুলো কারো মাথায় কারো পায়ে বুকে গুলি লাগে। কেউ রাফিকে গুলি করার সময় পায় না। রাফি পিস্তলটা রিলোড নিয়ে আবারও এসে সালমানের সামনে চেয়ারে বসে পড়ে। সালমান জানে রাফি অনেক ভয়ঙ্কর মাস্তান, কিন্তু আজ প্রথম তা নিজের চোখের সামনে দেখল। রাফি রক্তের নেশায় মেতে উঠেছে। শত্রুর তাজা রক্তের গন্ধ যে তার কাছে অতিপতি। সালমান রাফিকে উদ্দেশ্য করে বলে, 4 জন লোক মেরে নিজেকে রাফিয়ান দাবি করা, বোকার স্বর্গে বাস করা একই কথা। পিছনে ফিরে তাকিয়ে দেখ, আর মাত্র 2 জন লোক বেঁচে আছে, তাছাড়া আর কেউ নেই। রাফির কথা শুনে সালমান পিছনে ফিরে তাকায়। দেখে 2 জন ছেলে বাদে কেউ বেঁচে নেই, সবাই নিচে পড়ে আছে। তাদের নিথর দেহ দেখে সালমান ভয় পেয়ে যায়, কিন্তু রাফির সামনে তা প্রকাশ করছে না। সালমান মুচকি হেসে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি একটু অবাক হয় সালমানের এমন মুচকি হাসি দেখে। কি হলো, তুই এমন করে হাসছিস কেন? হাসব নাই বা কেন? আমার হাসির কারণ আছে, তাই আমি হাসতেছি। সালমান কখনো কারণ ছাড়া হাসে না। সালমানের রহস্যময় কথায় রাফি হয় না। পিস্তলটা পিছন দিকে তাকে পরপর দুটো গুলি করে। পিছনে 2টা ছেলে পিলজালার ভেজা রাস্তার উপর পড়ে যায়। সালমান আরো জোরে হাসতে থাকে। রাফি যে সালমানের রেনকোটের কলা ধরে বলতে থাকে, শেষ তোর পালা, কুকুরগুলো সব রাস্তায় পড়ে আছে, পিছনে তাকিয়ে দেখে নে, তোকে এখনই শেষ করে দিব আমি। চালাগুলি দেখি কেমন বুকের পাঠা তোর। এখনো অনেক মাইন্ড গেম খেলা বাকি আছে, সেটা শেষ করে নেই আগে। আমি আর অপেক্ষা করতে চাই না, সময় অনেক দিয়েছি, আর না, আজ আমি এখানেই খেলা শেষ করে দিব। নো নো মিস্টার রাফু ভাই, সেই ভুলটা করবেন না, নিজেই নিজের বিপদ ডেকে আনবেন না। হঠাৎ কারো গলার শব্দ পেয়ে রাফি আর সালমান সেদিকে তাকায়। বাইকে হেলান দিয়ে কোনো এক আগন্তুক দাঁড়িয়ে আছে। পরনে তার কালো রেনকোট, মাথায় বড় হুডিওয়ালা টুপি, কাটা মাস্ক। আগন্তুককে দেখতে অনেকটা রাফির সাথে মিলে যায়। কে এই আগন্তুক? রাফি নিজের ধারণার বাইরে, কিন্তু আগন্তুকের গলাটা রাফির অনেক পরিচিত, তবে রাফি সেটা মনে করতে পারছে না। আগন্তুককে দেখে সালমান জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, চলে এসেছে আমার মাইন্ড গেমার। রাফু, তুই চাইলে আমাকে আজ মারতে পারবি না, কারণ তোর একটা বড় জিনিস আমার কাছে আছে। কি সেই জিনিস যেটা তোর কাছে আছে? আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? জানবি কি তোর জিনিস, আর দেখতেও পারবি। অনেক সময় হয়ে গেছে সিগারেট খাওয়া হয় নাই। আমি সিগারেটটা জ্বালিয়ে নেই, তারপর তোর সাথে কথা বলছি। সালমান রেনকোটটা সামনের পকেট থেকে একটা সিগারেট পকেট আর লাইটার বের করে। সিগারেটের প্যাকেটটা মনে হয় একটাই সিগারেট ছিল। সালমান সিগারেটের ঠোঁটে চাপে, খালি প্যাকেটটা নিচে ফেলে দেয়।
রাফি ভেবে পায়নি যেটা সালমানের কাছে আছে। নুসরাত? না, নুসরাত কেন হবে? সালমান নুসরাতের খবর কিভাবে পাবে? কেউ তো জানে না নুসরাতের কথা। তাহলে কি জিনিস? রাফি আর ভাবতে পারছে না, উচ্চস্বরে বলে, সালমান, আমার জিনিসটা কি সেটা দেখা, আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, জিনিসের জন্য রাপু ভাই অনেক পাগল দেখেছে। এই বের করে আনা রাপু ভাইয়ের অমূল্য সম্পদ। আগন্তুকটা সালমানের গাড়ির দরজা খুলে ভিতর থেকে একটি মেয়েকে বের করে আনে। মেয়েটার হাত দুটো পিছন দিয়ে বাঁধা, মুখে টেপ লাগানো। আগন্তুক মেয়েটার মুখ থেকে টেপটা সরিয়ে দেয়। রাফি দূর থেকে দেখতে পাচ্ছে মেয়েটার কেউ না, নুসরাত। কিন্তু সালমান নুসরাত সম্পর্কে কিভাবে জানলো? রাফি নুসরাতকে এমন অবস্থায় দেখে রেগে যায়। সালমান, তুই নুসরাতকে ধরে এনে অনেক বড় ভুল করে ফেললি। সঠিক সময়ে এমন ভুল কাজ করাই আমার স্টাইল। যতক্ষণ পর্যন্ত নুসরাত আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার কিছুই করতে পারবি না। রাফি নিজের মাইন্ডটাকে শান্ত করে ঠান্ডা মাথায় বলে, সালমান, আগন্তুকটা কে সেটা আমি জানতে চাই। আগন্তুককে দেখলে তুই অনেক কষ্ট পাবি। আমি চাই না তুই মরার আগে এমন কষ্ট পাস। কে মরবে কে বেঁচে থাকবে সেটা একমাত্র সময় ভালো জানে। আগন্তুককে বল মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে। সালমান হাত দিয়ে কিছু একটা ইশারা করে। সামনে থাকা আগন্তুক মুখ থেকে মাস্কটা সরিয়ে নিচে ফেলে দেয়। দূরের ল্যাম্পপোস্টের আলোয় মুখটা কিছুটা বোঝা যাচ্ছে। সে আগন্তুকটা টনি। রাফি অনেকটা চমকে উঠে টনিদের এইভাবে দেখে। বেঈমান, সবাই বেঈমান। টনিকে এত বিশ্বাস করতো রাফি, কিন্তু কি করলো সে? বেঈমানি করলো। টনি, তুই এখানে? এই অবস্থা কেন? ভাই, টাকা টাকা সবই তার খেলা। সালমান ভাই আমাকে 10 কোটি টাকার অফার করে তোমার সাথে বেইমানি করার জন্য, আমিও তাই করি। তোর টাকা প্রয়োজন আমি দিতাম, প্রয়োজনে আর চেয়ে বেশি টাকা দিতাম। তুই সেটা না করে আমার সাথে বেইমানি করলি। কিছু করার নেই রাপু, টাকার জন্য সবাই সব কিছু করতে প্রস্তুত আছে। রাফি আর সহ্য করতে পারছে না। খেলাটা এখানেই শেষ করার দরকার। রাফি কোমরের কাভারের পয়েন্টে থেকে ছোট এক পিস্তল বের করে। চোখের পলকে আগে 2টা গুলি করে, একটা যে টনির কপাল ভেদ করে বাইরে চলে যায়, টনি নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। আর একটা বুলেট যে সালমানের বাহুতে লাগে। ব্যথায় কুকড়ে ওঠে সালমান। নুসরাত ভয় কাঁপছে। রাফি সালমানের দিকে এগিয়ে যায়, পিস্তলটা রিলোড করে নিয়ে রাফি। সালমান ভয় পেয়ে যায় রাফিকে দেখে। সে ভয় পিছাতে থাকে। রাফি সালমানের থামানোর জন্য আরেকটা গুলি করে পায়। সালমান ভয় কাতর চেহারা নিয়ে কাঁপতে কাঁপতে গলায় বলে, রাপু ভাই, আমাকে ছেড়ে দেন। আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার কারণে আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন? মনে করে দেখ, আজ থেকে 10 বছর আগে ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যান আশরাফ চৌধুরী আর তার স্ত্রীকে কোনো এক আধার রাতে খুন করে চলে গেছিলি তুই। মনে আছে সেই কথা? না ভাই, আমি তো তেমন কোনো খুন করিনি। মিথ্যা কথা আমার একটুও সহ্য হয় না। তুই সত্যি কথা বল, বেঁচে যাবি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি নিজেই খুন করেছি, কিন্তু সেই 10 বছর আগের ঘটনার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। সেই আশরাফ চৌধুরীর ছেলে আমি। দেখ, ভালো করে দেখ, আমাকে চিনতে পারিস কিনা। রাফি মুখ থেকে মাস্কটা খুলে ফেলে দেয়। সালমান এবার মুখে ফুটে বলে ওঠে, রাফি তো। রাফি আর কোনো প্রশ্নের জবাব দিতে চায় না। পিস্তলটা সালমানের দিকে তাক করে ট্রিগারে জোরে একটা চাপ। গরম বুলেটটা এসে সালমানের মাথায় লাগে। মাথা থেকে তাজা রক্ত বের হয়ে পিছডালা ভেজা কালো রাস্তায় পড়ছে। নুসরাত দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। রাফি বুঝতে পারছে নুসরাত অনেক ভয় পেয়ে আছে, তাকে শান্ত করতে হবে। তাই রাফি বলে, নুসরাত, ওই নুসরাত, তাকাও আমার দিকে। একজন রাফিয়ানের হবু বউ হয়ে এভাবে ভয় পেলে চলবে? রাফি, তুমি এই মাস্তানি ছেড়ে দাও। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে কি হবে আমার? বলো বলো না। ছেড়ে দেব সব মাস্তানি, কথা দিলাম। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি সারা জীবন তোমার হয়েই থাকবো। কিছুদিন পর তোমাকে সারা জীবনের জন্য পেতে তোমার বাসায় যাব। সারা জীবনের জন্য পেতে মানে? বুঝতে পারছি না আমি। তোমার আর কিছু বোঝা লাগবে না। আমার আর তোমার বিয়ে নিয়ে কথা বলতে যাব তোমার বাসায়। হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি।
তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এত যত্ন এবং সময় দিয়ে তোমাদের জন্য গল্প তৈরি করি, এই উপলক্ষে তো একটা লাইক করাই যায়, তাই না? এটা কথা মনে রাখবে, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।